হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি আমাদের ক্লাস 11 এর তৃতীয় চ্যাপ্টার অর্থাৎ কি পিরিয়ডিক প্রপার্টিজ। এই চ্যাপ্টার থেকে আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব, সেটা হচ্ছে আয়োনেশন এনথালপি বা আয়োনেশন পোটেনশিয়াল বা আয়নন বিভব। এই বিষয়টা খুব খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রতিবার একটা না একটা কোশ্চেন থাকেই তোমার যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায়। তাই জন্য এই টপিকটা আমাদের খুব ভালো করে পড়তে হবে এবং তার সঙ্গে জারণ বিজারণ ক্ষমতা কি জিনিস সেটাও আমরা আজকের ক্লাসে আলোচনা করে নেব। তাহলে চলো আর দেরি না করে শুরু করি আজকের ক্লাস। তাহলে চলো আমরা প্রথমে আলোচনা করে নেব যে আয়নন বিভব বা আয়নী ভবন, এনথালপি বা আয়োনেশন পোটেনশিয়াল বিষয়টা কি জিনিস। দেখো, এটা আমরা ক্লাস 9-10 হয়তো পড়ে থাকবো যে আয়নন বিভব কাকে বলে। তো আমরা আবার সেই সংজ্ঞাটা আবার একটু পড়ে নেবো। সেটা কি ছিল না, ভূমিস্তরস্থিত বা হচ্ছে গিয়ে সর্বনিম্ন শক্তি স্তরে থাকাকালীন কোন একটি বিচ্ছিন্ন গ্যাসিয়াস পরমাণু থেকে একটি ইলেকট্রন নির্গত করে ওটাকে ধনাত্মক আধানে পরিণত করতে যে পরিমাণ শক্তি দিতে হবে সেই পরিমাণ শক্তিটিকে আমরা বলি কি আয়নন এনথালপি বা আয়োনেশন পোটেনশিয়াল, বা সেটাকে আমরা প্রথম আয়নন এনথালপি বলি। ব্যাপারটা কি আমরা একটু বুঝবো। দেখো, ব্যাপারটা এরকম যে প্রথমে আমার ধরে নাও এই নিউক্লিয়াস ছিল, এবার নিউক্লিয়াসকে কেন্দ্র করে আমার ইলেকট্রনগুলো ঘুরছিল, ঠিক আছে। এবার কি বলা হলো না, অবশ্যই সেটা আমরা হচ্ছে গ্যাসিয়াস হতে হবে। কারণ আমরা যখন আয়নন বিভব মাপবো তাহলে সবার ক্ষেত্রে একটা স্কেল থাকা উচিত। তাই জন্য আমরা কি করি, ধরো নাও তোমার হচ্ছে গিয়ে যেমন Cl2 থাকে, বা ধরো নাও সোডিয়াম সলিড অবস্থায় থাকে, এটা হচ্ছে গ্যাস অবস্থায় থাকে কিন্তু এটা মলিকুল অবস্থায় থাকে। তখন কি বলা হলো না, সবাইকে আমরা একটা লেভেলে নিয়ে যাব, ওখান থেকে আমরা দেখবো যে কার ক্ষেত্রে কত শক্তির প্রয়োজন। তাই জন্য প্রথমে এটাকে এর ক্ষেত্রে কি হবে, এটা গ্যাসিয়াস ছিল, গ্যাসিয়াসই আছে কিন্তু এটাকে আবার ভেঙে নিয়ে বিচ্ছিন্ন করতে হবে, Cl পরমাণু পরিণত করতে হবে। আর সোডিয়াম এটা কি ছিল, তোমার হচ্ছে কি সোডিয়াম তো সলিড ছিল, এটাকে প্রথমে আমাকে সোডিয়াম গ্যাসে নিয়ে যেতে হবে। তারপরে এখান থেকে একটা ইলেকট্রন বের করতে, অর্থাৎ কি বহিস্থ কক্ষ থেকে যেটা হচ্ছে দুর্বল ভাবে আবদ্ধ আছে সেই ইলেকট্রনটিকে বের করতে করতে যে পরিমাণ শক্তি দিতে হবে সেটাকে আমরা আয়োনেশন এনথালপি বা আয়নন বিভব বলবো। তাহলে ব্যাপারটা বোঝা গেছে যে আমাকে এক্ষেত্রে কি আমরা একটা ইলেকট্রন বের করব। এবার ইলেকট্রন বের করতে গেলে আমাদের কিন্তু শক্তি দিতেই হবে। কেন বলছি, কেননা দেখো এই যে ইলেকট্রনটা এটা নিউক্লিয়াস তো এটাকে আকর্ষণ করে রাখছে, তাই কি না। তো তাহলে এই ইলেকট্রনটাকে আমাকে কি করছে, এই নিউক্লিয়াসের আকর্ষণটাকে বিচ্ছিন্ন করে নিয়ে সেখান থেকে সেটাকে অসীম দূরত্বে নিয়ে যেতে হবে। এবার তোমাদের এখানে আরেকটা জিনিস একটু বলে দিই স্যার, অসীম দূরত্বটা মানে কি জিনিস। অসীম দূরত্ব মানে এক্ষেত্রে যেমন আমরা অসীম দূরত্ব আমাদের ক্ষেত্রে এখান থেকে অনেক দূরে বোঝাই, ঠিক আছে। আমরা তো অনেক বড়, মানে আমাদের আকারটা তো অনেক বড়, তাহলে আমাদের সাইজের তুলনায় অসীম দূরত্ব অনেক বেশি হবে। কিন্তু একটা অ্যাটম সেটা তো একদম নগণ্য সাইজ, তাহলে ওর সাপেক্ষে অসীম দূরত্ব মানে কি, যদি বোর্ডের এখানে যদি পরমাণু থাকে তাহলে এখান থেকে মোটামুটি এই ডিস্টেন্সে যদি নিয়ে আসি তাহলেই মনে হবে যে সেটা অসীম দূরত্ব। বা এখানে ধরুন একটা পিঁপড়ে ধরুন এটা ঘুরে বেড়াচ্ছে, তাহলে পিঁপড়ের সাপেক্ষে পিঁপড়েটা যদি এখান থেকে দেখে তাহলে ও কিন্তু এদিকে এই মাথা দেখতে পাবে না, তাহলে পিঁপড়ের সাপেক্ষে কিন্তু পুরো বোর্ডটা একটা অসীম দূরত্ব বলা চলতে পারে, বা এই মাথাটাই ওর অসীম দূরত্ব হতে পারে। তাহলে মোটামুটি অসীম দূরত্ব মানে কি, এখান থেকে এর আকর্ষণ বল থেকে আমরা ইলেকট্রনটাকে ছিন্ন করে বাইরে নিয়ে আসবো, তাই তো, বিচ্ছিন্ন করে বাইরে নিয়ে আসবো। তো তার জন্য যে পরিমাণ শক্তি দিতে হবে তো সেটাকে আমরা আয়োনেশন এনথালপি বলি। এবার এক্ষেত্রে আমরা কি করলাম, যে দেখো স্যার সোডিয়াম ছিল, সোডিয়াম থেকে আমরা একটা ইলেকট্রন বের করে নিয়ে Na+ করলাম। তো তার জন্য যে পরিমাণ শক্তিটা দিতে হলো সেটাকে আমরা বললাম কি আয়োনেশন এনথালপি। সেটাকে আমরা সাধারণত IE দিয়ে প্রকাশ করতে পারি বা IP দিয়ে প্রকাশ করতে পারি। আয়োনেশন এনথালপি মানে হচ্ছে সেটাকে 1, ঠিক আছে, প্রথম আয়োনেশন এনথালপি বলা হয়। কারণ ফার্স্ট ইলেকট্রন বের করতে যে পরিমাণ শক্তি দিচ্ছি সেটাকে আমরা ফার্স্ট আয়োনেশন এনথালপি বলবো, ঠিক আছে। একই রকম ভাবে এর মধ্যে থেকে যদি আরেকটা ইলেকট্রন বের করতে হয়, ঠিক আছে, এখান থেকে Na থেকে যদি Na2+ করতে হয় তাহলে তার ক্ষেত্রে সেটাকে আমরা বলবো সেকেন্ড আয়োনেশন এনথালপি, ঠিক আছে। এখান থেকে যদি আরো একটা ইলেকট্রন বের করতে হয় সেটাকে বলা হয় হচ্ছে 3টা ইলেকট্রন যদি বের করতে হয় তাহলে বলে থার্ড আয়োনেশন এনথালপি। তাহলে এরকম চলতেই থাকবে, ঠিক আছে। তাহলে স্যার এখান থেকে এই যে পরপর যে আমরা ইলেকট্রন গুলো বের করছি এটাকে বলা হয় সাকসেসিভ আয়োনেশন এনথালপি, ঠিক আছে, বা সাকসেসিভ আয়োনেশন পোটেনশিয়াল। ব্যাপারটা কিরকম বললাম, সাকসেসিভ
সাকসেসিভ আয়নাইজেশন এনথালপি ব্যাপারটা কিরকম স্যার? সাকসেসিভ মানে পরপর, ঠিক আছে, পরপর আমরা আয়নাইজেশন এনথালপি বের করছি। তো যখন কারোর মধ্যে আমরা পরপর আয়নাইজেশন এনথালপি বের করবো আর কি, তাহলে সেম অ্যাটমের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে ফার্স্ট আয়নাইজেশন এনথালপি, তারপরে সেকেন্ড আয়নাইজেশন এনথালপি, তারপরে যে থার্ড আয়নাইজেশন এনথালপি, এর মধ্যে দেখো থার্ড আয়নাইজেশন এনথালপি অল টাইম সব সময় থার্ড আয়নাইজেশন এনথালপি বেশি হবে, তারপরে সেকেন্ড, তারপরে ফার্স্ট, মানে ফার্স্টেরটা সবসময় কম হবে, আর এদিকে যত বেশি ইলেকট্রন বের করতে থাকবো তত কিন্তু তার আয়নাইজেশন এনথালপির মান বাড়তে থাকবে, ঠিক আছে, তত বাড়তে থাকবে। ব্যাপারটা কিরকম স্যার? ব্যাপারটা এটা ভালো করে বুঝবো যে দেখো প্রথমে এটা আমরা পশম পরমাণু ছিল, পশম পরমাণু থেকে আমরা একটা ইলেকট্রন বের করলাম। এবার বের করলে দেখো এর মধ্যে কি হচ্ছিল না 11টা প্রোটন ছিল এবং 11টা ইলেকট্রন ছিল, তার মানে কি 11টা প্রোটন 11টা ইলেকট্রনকে টানছিল, তার জন্য ইলেকট্রনটা আমরা বের করলাম, তার জন্য একটা পরিমাণ শক্তি দিতে হলো। কিন্তু দেখো দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে স্যার, এক্ষেত্রে 11টা প্লাস আছে এবং 10টা মাইনাস আছে, অর্থাৎ কি 11 জন মিলে 10টা ইলেকট্রনকে টেনে রেখেছে। তো তার মানে কি এই ইলেকট্রন গুলোকে কিন্তু নিউক্লিয়াস এবার প্রবল ভাবে টানছে। তার মানে একটা ধনাত্মক আধান থেকে যদি একটা ইলেকট্রন বের করতে হয় তাহলে কিন্তু অনেক বেশি শক্তি দিতে হবে, কেননা এই যে এর ক্ষেত্রে মানে ক্যাটায়নের ক্ষেত্রে ইলেকট্রনটা কিন্তু নিউক্লিয়াসরা প্রবল ভাবে আকর্ষিত হয়ে থাকে। তো তাই জন্য এক্ষেত্রে কিন্তু আরো বেশি শক্তি দিতে হবে। তাই জন্য সেকেন্ড আয়নাইজেশন এনথালপি কিন্তু অবশ্যই সবসময় ফার্স্ট আয়নাইজেশন এনথালপি থেকে বেশি হবে। তারপরে যখন থার্ড আয়নাইজেশন এনথালপি মানে কি এবার দুটো প্লাস হয়ে গেছে, মানে এর মধ্যে কি 11টা প্লাস এবার 9টা মাইনাসকে টানছে, তাহলে এর ক্ষেত্রে এই ইলেকট্রন গুলো আরো কাছে চলে আসছে, মানে নিউক্লিয়াসের মানে হচ্ছে কি আধানের আরো বেশি কাছে চলে গেছে, তার মানে এর মধ্যে নিউক্লিয়ার আধানটা অনেক বেশি হবে। তার মানে কি তার ক্ষেত্রে থার্ড আয়নাইজেশন এনথালপি মানে তৃতীয় ইলেকট্রনটা বের করতে কিন্তু আরো বেশি শক্তি দিতে হবে। তাহলে অল টাইম আমরা এটা মনে রাখবো, বা সাকসেসিভ আয়নাইজেশন এনথালপির মধ্যে যত আমরা ইলেকট্রন বের করতে যাচ্ছি মানে ফার্স্টের থেকে সেকেন্ডটা বেশি হবে, সেকেন্ডের থেকে থার্ডটা বেশি হবে, তারপরে যদি ফোর্থ চলে আসে তাহলে ফোর্থটা কিন্তু বেশি হবে, মানে কি বাড়তেই থাকবে এটা, ঠিক আছে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম আয়নাইজেশন এনথালপি ব্যাপারটা কি জিনিস। এবার দেখ স্যার এখান থেকে আমরা পড়বো যে আয়নাইজেশন এনথালপির চিহ্নটা কি হবে। আচ্ছা এককটা পড়ে নিই প্রথমে, আয়নাইজেশন এনথালপির এককটা কি জিনিস, এককটা কি হবে, এককটা খুবই ইম্পর্টেন্ট। দেখো আয়নাইজেশন এনথালপি যেহেতু আমরা একটা অ্যাটমের ক্ষেত্রে বের করছি, তাই জন্য এটাকে আমরা ইলেকট্রন ভোল্ট, এনার্জিটাকে আমরা ইলেকট্রন ভোল্ট এককে প্রকাশ করবো। তাহলে আয়নাইজেশন এনথালপির একক সাধারণত হয় হচ্ছে কি ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম, ঠিক আছে, ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম একক আমরা এটাকে প্রকাশ করব। কিন্তু আমরা এটাকে আমরা এছাড়া অন্যান্য এককও ব্যবহার করা যায়, তার জন্য আমরা হচ্ছে কি কেজি জুল পার মোল ইউজ করতে পারি, বা আমরা এটাকে ইউজ করতে পারি কিলো ক্যালোরি পার মোল, ঠিক আছে। এই তিনটা এককেই আমরা হচ্ছে কি আয়নাইজেশন এনথালপিকে প্রকাশ করি। কি বললাম, ইলেকট্রন ভোল্ট এককে, ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম এককে প্রকাশ করতে পারি, মানে একটা অ্যাটমের জন্য কত ইলেকট্রন ভোল্ট লাগছে। এবার হচ্ছে কি এক মোল, এবার এই ক্ষেত্রে কিন্তু এক মোলে কনভার্ট করে নেবো, কারণ কেজি জুল তো অনেক বড় একক, তাহলে মোলে কনভার্ট না করলে কিন্তু অনেক ছোট ভ্যালু আসবে। তাই জন্য এক মোলের ক্ষেত্রে তোমার কেজি জুল এককে কতটা এনার্জি লাগছে সেটা বের করবো, বা কিলো ক্যালোরিতে কতটা বের করবো। এবার যদি কারো ক্ষেত্রে যদি আমরা ইলেকট্রন ভোল্ট একক যদি জানা থাকে তাহলে আমরা যদি সেটাকে আমরা তো মোলে কনভার্ট করেই নিতে পারবো। দেখো আমরা জানি কি এক ইলেকট্রন ভোল্ট, এটা আমরা অ্যাটমিক স্ট্রাকচারে করেছিলাম, এক ইলেকট্রন ভোল্ট সমান সমান কত হয় স্যার 1.6 × 10⁻⁻19 জুল হয়, তাই তো। এই পরিবর্তনটা আমরা মনে রাখবো। আচ্ছা এখান থেকে যদি আমাদের ইলেকট্রন ভোল্ট একক থেকে যদি আমাদের যদি কিলো ক্যালোরিতে যদি প্রকাশ করতে হয় আর কি, কোথাও যদি দেওয়া থাকে তাহলে সেটা সেই ভ্যালুটা আমরা মনে রাখবো যে এক ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম সমান সমান হয় হচ্ছে কি তোমার 23.06 কিলো ক্যালোরি পার মোল, ঠিক আছে, ইকুয়ালস টু হয় তোমার হচ্ছে গিয়ে 96.5 কিলো জুল পার মোল, ঠিক আছে। এই কনভার্সনটা আমরা মনে রাখবো যে এখান থেকে কি হচ্ছে যদি কোথাও ইলেকট্রন ভোল্ট একভাবে দেওয়া থাকে সেটাকে যদি আমাদের কিলো ক্যালোরিতে করতে হয়, এগুলো আমাদের সাধারণত কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রয়োজন পড়তে পারে আর কি, তাই জন্য এই বিষয়টা তোমরা একটু নোট করে রাখো। তাহলে এখান থেকে আমরা মোটামুটি এককটা পড়লাম। এবার স্যার এখান থেকে চিহ্নটা কি হবে, মানে আয়নাইজেশন এনথালপিটাকে যদি আমরা প্রকাশ করি, সাধারণত এনথালপি আমরা থার্মোডাইনামিক্স আমাদের এই চ্যাপ্টার আছে একটা, আমাদের পরবর্তীতে আমরা থার্মোডাইনামিক্স চ্যাপ্টারটা পড়বো, তো তখন মনে রাখবো যে এনথালপি বা কোনো শক্তিকে যখন আমরা কোনো শক্তিকে প্রকাশ করি তখন সেটাকে আমরা ডেল এইচ, এনথালপিকে আমরা ডেল এইচ দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। এবার যদি আয়নাইজেশন এনথালপির কথা যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে এই ডেল এইচ এর মানটা কি হবে সেটা আমরা একটু বুঝবো আর কি, ঠিক আছে। তাহলে দেখো এই ক্ষেত্রে আমাকে শক্তি নির্গত হবে না শক্তি দিতে হচ্ছে বলো দেখি। তাহলে এই ক্ষেত্রে আমাকে শক্তি দিতে হচ্ছে, তাহলে শক্তি যেহেতু দিতে হচ্ছে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাকে সবসময় যে প্রক্রিয়ার ক্ষেত্রে শক্তি বাইরে থেকে দিতে হয় সেটাকে আমরা বলি এন্ডোথার্মিক প্রসেস, ঠিক আছে, তাপ শোষী
তাপশোষী পদ্ধতি, ঠিক আছে, বা সেটাকে আমরা বলবো কি এন্ডোথার্মিক প্রসেস, ঠিক আছে। এবার এন্ডোথার্মিক প্রসেসের ক্ষেত্রে ডেল এইচ এর মান সবসময় পজিটিভ হয় এবং এক্সোথার্মিক মানে যে ক্ষেত্রে তাপ বাইরে বের হচ্ছে সেটাকে সেক্ষেত্রে ডেল এইচ এর মান নেগেটিভ হয়। তো ডেল এইচ এর মান যদি পজিটিভ হয় সেটাকে আমরা বলি আমরা কি এন্ডোথার্মিক এন্ডোথার্মিক। আর যদি তোমার নেগেটিভ হয় তাহলে সেটাকে আমরা বলি কি এক্সোথার্মিক, ঠিক আছে, এক্সোথার্মিক। এই ব্যাপারটা বুঝে গেলাম। এটাকে আমরা বাংলায় বলবো এন্ডোথার্মিককে তাপ শোষী, আর এক্সোথার্মিককে আমরা বলবো তাপ মোচী, এটা আমরা বলবো তাপ মোচী বিক্রিয়া, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কিন্তু যেহেতু তোমার আয়নাইজেশন এনথালপি বা আয়নন বিভবের ক্ষেত্রে যেহেতু এনার্জি বাইরে থেকে দিতে হচ্ছে, তাহলে এটা একটা এন্ডোথার্মিক পদ্ধতি এবং এক্ষেত্রে ডেল এইচ এর মান অল টাইম পজিটিভ হবে, ঠিক আছে। ডেল এইচ এর মান অল টাইম পজিটিভই থাকবে, মানে সবসময় কিন্তু প্লাস দিয়ে প্রকাশ করবো, কারণ এক্ষেত্রে প্লাস মানে বোঝাচ্ছে আমাকে শক্তি বাইরে থেকে দিতে হবে। আর কোথাও যদি তোমার ডেল এইচ এর মান বা আই এর মান বা ওই মানটা এনার্জির মানটা তোমার যদি নেগেটিভ দেওয়া থাকে তার মানে কি এনার্জি বাইরে বেরোচ্ছে। কিন্তু আমাদের এখানে যতগুলো আমাদের আয়নাইজেশন এনথালপি আছে তারা প্রত্যেকেই কিন্তু পজিটিভ হবে, কারণ একটা ইলেকট্রন বের করতে গেলে আমাকে কিন্তু সবসময় শক্তি দিতে হয়, তাই জন্য আয়নাইজেশন এনথালপি সবসময় পজিটিভ হবে। এটা আমরা বুঝতে পেরে গেছি। নেক্সট আমরা চলে আসবো স্যার, আমরা চিহ্ন বুঝতে পারলাম, আয়নাইজেশন এনথালপির মান পজিটিভ কেন হয় সেটা বুঝতে পারলাম, এবং ফার্স্ট আয়নাইজেশন এনথালপি সবসময় কম হবে সেকেন্ডের থেকে, সেকেন্ডেরটা থার্ডের থেকে কম হবে, এগুলো আমরা মোটামুটি বুঝতে পারলাম এবং এককগুলো বুঝতে পারলাম। এবার আমরা দেখে নেব এই যে আয়নাইজেশন এনথালপি এটা কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল, ঠিক আছে। তাহলে আয়নাইজেশন এনথালপির কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল সেই নির্ভরশীলতা আমরা এখন চট করে দেখে নেব। তাহলে দেখো আয়নন বিভব সেটা কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল না, তোমার হচ্ছে গিয়ে এক নম্বর কথা পরমাণুর আকারের উপর নির্ভরশীল, তারপর তোমার কেন্দ্রকের নিউক্লিয়ার আধান, ঠিক আছে, কেন্দ্রকের যে আধান বা এফেক্টিভ নিউক্লিয়ার আধান তার উপর নির্ভরশীল, তারপর হচ্ছে অভ্যন্তরীণ কক্ষক সমূহের আবরণী প্রভাব তার উপর নির্ভরশীল, ঠিক আছে। তারপরে কি কক্ষকের ভেদন ক্ষমতা পেনিট্রেশন পাওয়ার সেটার উপর নির্ভরশীল, অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ উপকক্ষের প্রভাব, আর সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন বিন্যাস। দেখো এই পাঁচটি বিষয় আমরা প্রত্যেকটা ডিটেলস আমরা পড়বো এখন। দেখো প্রথমে দেখো অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমরা কি করছি, আমাদের টার্গেটটা কি না, ওই যে শেষ কক্ষপথে যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটাকে আমরা কত সহজে বের করতে পারবো। যদি সহজে বের করা যায় তাহলে তার আয়নাইজেশন এনথালপি মান কম হবে। যদি বের করতে যদি কষ্ট হয়, মানে কি আমাকে জোর জবরদস্তি যদি বের করতে হয়, তো তাহলে আমাকে কি করতে হবে, শক্তি বেশি দিতে হবে, মানে তার আয়নাইজেশন এনথালপি বেশি হবে। এবার দেখো বিষয়টা কি, যে পরমাণুর আকার। এবার পরমাণুর আকার যত ছোট হবে তার মানে কি বাইরের কক্ষপথের ইলেকট্রনটা নিউক্লিয়াসের তত কাছে অবস্থান করবে, তার মানে সেই ইলেকট্রনটাকে বের করতে আমাকে আরো বেশি শক্তি দিতে হবে, তাই তো। তো তার মানে কি, যদি বলা হয় সোডিয়াম Na এবং পটাশিয়াম এই দুজনের মধ্যে কার আয়নাইজেশন এনথালপির মান বেশি হবে স্যার, তাহলে আমাদের দেখবো যে কার আকার বড় হয়। পটাশিয়ামের আকারটা বড়, কারণ গ্রুপ আমরা নিচের দিকে যাচ্ছি, তাহলে সোডিয়ামের আকারটা ছোট হয়। তাই জন্য আমরা কি বলবো না, সোডিয়ামের আয়নাইজেশন এনথালপির মান পটাশিয়ামের থেকে বেশি হবে, ঠিক আছে। কেন, কারণ সোডিয়ামের আকারটা ছোট পটাশিয়ামের তুলনায়। আচ্ছা এখানে আরেকটা জিনিস একটু বলি, যে যদি তোমার কোন রকম কিছু উল্লেখ না থাকে আয়নাইজেশন এনথালপি বা আয়নাইজেশন পোটেনশিয়াল যে কথাটা বলছি, এটা মানে কিন্তু আমরা সবসময় ফার্স্ট আয়নাইজেশন এনথালপিকেই বলবো, ঠিক আছে। যদি কোনো কিছু উল্লেখ না করে দেয়, যদি তোমাকে বলে না দেয় যে এটা সেকেন্ড আয়নাইজেশন এনথালপি, যদি কোনো রকম কিছু যদি বলা না থাকে, তাহলে আমরা আয়নাইজেশন এনথালপি বলতে ফার্স্ট আয়নাইজেশন এনথালপিকেই বলবো, ঠিক আছে। মানে ফার্স্ট ইলেকট্রনটা বের করতে যে শক্তিটা দিতে হচ্ছে। তাহলে আকারের ব্যাপারটা বুঝতে পারলাম। নেক্সট চলে আসো কেন্দ্রকের আধান বা তোমার নিউক্লিয়ার চার্জ, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। দেখো এবার কি হয়, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা মানে কি, যে ধরুন পর্যায় বরাবর আমরা যখন পর্যায় বরাবর কোন একটা পর্যায় বরাবর যখন যাচ্ছি, তো তখন তার মধ্যে মানে তার আকারটা যত ছোট হবে, মানে পরমাণুটার আকারটা যত ছোট হবে, তো পরমাণুর ভেতরে কি হবে না, ওই কেন্দ্রকের মধ্যে বা ওর মধ্যে পজিটিভ আধানের পরিমাণ যত বেশি হবে, বা তোমার কেন্দ্রকের যে নিউক্লিয়ার চার্জের মান যত বেশি হবে, তার মানে কি নিউক্লিয়াস তার শেষ কক্ষপথের ইলেকট্রনটাকে তত বেশি করে নিজের দিকে টেনে রাখবে, অর্থাৎ কি সেই ইলেকট্রনটাকে বের করতে আমাকে আরো বেশি শক্তি দিতে হবে। তো তাহলে এখান থেকে দেখো আমরা তাহলে কি বুঝতে পারলাম না, আমরা বুঝতে পারলাম যে পরমাণুর সাইজ মানে সাইজ এর সঙ্গে কি হয় না আয়নাইজেশন এনথালপি, কি বললাম এখানে বলি যে আয়নাইজেশন এনথালপি কি হচ্ছে কি সাইজের সঙ্গে ব্যস্তানুপাতিক, ঠিক আছে। সাইজের সঙ্গে ব্যস্তানুপাতিক অর্থাৎ সাইজ যত ছোট হবে আয়নাইজেশন এনথালপি তত বেশি হবে। একই রকম আয়নাইজেশন এনথালপি তাহলে কি হবে স্যার, আয়নাইজেশন এনথালপির মানটা আই এর মানটা কি হবে, জেড এফেক্টিভের সঙ্গে কি হবে না সমানুপাতিক হবে। জেড এফেক্টিভের মান যত বেশি হবে, নিউক্লিয়ার আধান যত বেশি হবে, আয়নাইজেশন এনথালপির মান তত বেশি হবে, তাই তো। আচ্ছা নেক্সট চলে আসি স্যার আমরা অভ্যন্তরীণ কক্ষক সমূহের আবরণী প্রভাব। এই বিষয়টা একটু ভালো করে বোঝার চেষ্টা করব। যে দেখো আবরণী প্রভাব আমরা পড়েছিলাম, ব্যাপারটা কিরকম,
যে দেখো এবার আমি ধরে নাও ভাবছি যে ইলেকট্রনটা বের করার কথা ভাবছি সেই ইলেকট্রনটার আগে কোন কোন কক্ষপথ আছে সেটাও কিন্তু আমাকে দেখতে হবে। ব্যাপারটা কিরকম স্যার, ব্যাপারটা বুঝবো। ব্যাপারটা ধরে নাও আমি ইলেকট্রনটা বের করছি 3p অরবিটাল থেকে, ঠিক আছে, ইলেকট্রনটা 3p অরবিটাল থেকে বের করছি। তাহলে 3p অরবিটাল মানে কি, তার আগে 3s উপকক্ষটা আছে, তার মানে কি 3s আছে, তারপরে আমি p থেকে বের করছি। তো তার মানে কি এখানে নিউক্লিয়াস আছে। এবার যেহেতু আমরা জানি কি যে এই যে ভেতরে যে কক্ষপথগুলো তারা কি করে না বাইরের কক্ষপথগুলোকে কি করে আবরণ করে রাখে, তাই তো। এই বাইরের কক্ষপথের ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের আধান থেকে এদেরকে কি হয় না আবরণ করে রাখে। আবরণ করে রাখার জন্য কি হচ্ছে গিয়ে এই বাইরের ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের আধানটা কম পরিমাণে অনুভব করে। এবার আমাকে দেখতে হবে যে ভেতরে যে কক্ষপথগুলো আছে তাদের আবরণ করার ক্ষমতাটাকে আমাকে দেখতে হবে। যেটা আমরা এর আগের দিনে পড়েছিলাম যে আমরা জানি যে আবরণ করা বা যেটা হচ্ছে কি কার প্রাচীর কত মোটা বা কার হচ্ছে কি আবরণ করে রাখার ক্ষমতা কত বেশি, সেটা আমরা বলেছিলাম যে এস এর আবরণ করার ক্ষমতা সব থেকে বেশি, তারপরে হচ্ছে পি অরবিটাল, তারপরে ডি, তারপরে হচ্ছে কি এফ অরবিটাল, তাই তো। এস এর হচ্ছে আবরণ করার ক্ষমতা সব থেকে বেশি, তারপরে পি, তারপরে ডি, তারপরে এফ। এবার দেখো যদি আমাকে পি থেকে আমি যদি ইলেকট্রন বের করি এবং তার আগে যদি এস অরবিটাল থাকে, তার মানে কি ও কি করবে এই ইলেকট্রনটাকে মানে এস অরবিটাল আরো বেশি করে তোমার কি করে আবরণ করে রাখে। তাহলে তার মানে কি এই বাইরের কক্ষপথের ইলেকট্রনটা এস থাকার জন্য কি হচ্ছে কি ও আরো কম নিউক্লিয়ার চার্জ অনুভব করবে, অর্থাৎ কি এর মধ্যে যতটা এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ পাওয়ার কথা ছিল তার থেকে কিন্তু কম অনুভব করবে। এবং সেটা যদি ধরো না এখানে যদি এফ অরবিটাল থাকে, তাহলে আমরা জানি যে এফ এর যেহেতু স্পিনিং করার ক্ষমতাটা অনেক কম বা আবরণ করার ক্ষমতাটা অনেক কম, তাই জন্য কিন্তু এফ অরবিটাল থাকলে এই ইলেকট্রনটা কি হবে নিউক্লিয়ার চার্জ মানে এস থাকলে যতটা পরিমাণ চার্জ ও পাবে, এফ অরবিটাল থাকলে কিন্তু তার থেকে বেশি পরিমাণে চার্জ পাবে। মানে কি সেক্ষেত্রে এই ইলেকট্রনটাকে বের করতে আমাকে আরো বেশি শক্তি দিতে হবে। ব্যাপারটা কি ক্লিয়ার হলো? দেখো ব্যাপারটা আমি আবার বলছি যে আমি বললাম যদি এই যে আমরা সবসময় তো বাইরের কক্ষপথে ইলেকট্রনটাকে বের করবো, তাই তো, এই ইলেকট্রনটাকে আমরা বের করছি। এবার এই ইলেকট্রনটাকে বের করতে গেলে আমি দেখবো তার ভেতরে কোন অরবিটালটা আছে। এবার এখানে যদি এস অরবিটাল যদি অবস্থান করে, এবার যেহেতু এস এর যেহেতু আবরণ করার ক্ষমতা অনেক বেশি, তো তাই জন্য আমার সেক্ষেত্রে এই ইলেকট্রনটা কিন্তু সহজেই বের করা যাবে, কেননা এর নিউক্লিয়ার চার্জ কম অনুভব করবে। কিন্তু বিপরীত দিকে যদি আমরা দেখি, যদি এখানে যদি এফ অরবিটাল যদি অবস্থান করে আর যেহেতু এফ এর আবরণ করার ক্ষমতা অনেক কম, তার মানে নিউক্লিয়াসটা বেশি করে ইলেকট্রনটাকে টেনে রাখবে নিজের দিকে, তার মানে সেক্ষেত্রে কি করতে হবে না সেক্ষেত্রে আমাকে ইলেকট্রনটাকে বের করতে আমাকে অনেক বেশি শক্তি দিতে হবে, ঠিক আছে। তার মানে কি আমাকে দেখতে হবে যে কোন মানে যে ইলেকট্রনটাকে বের করছি তার আগে কোন কক্ষপথগুলো আছে, অর্থাৎ কি ভেতরে যে অভ্যন্তরীণ যে কক্ষপথগুলো আছে তো তাদের আমার হচ্ছে কি আবরণ করার ক্ষমতাটাও আমাকে দেখতে হবে। এটা একটা গেল তোমার হচ্ছে কি কথা। এবার নেক্সট আমাকে চতুর্থ পয়েন্টটা দেখো ভালো করে, এই ব্যাপারটা তোমরা বুঝতে পারছি যে এটা আবরণ করার ক্ষমতার উপর নির্ভর করবে। আচ্ছা নেক্সট আমরা চলে আসি কক্ষকের ভেদন ক্ষমতা। কক্ষকের ভেদন ক্ষমতা মানে কি স্যার? এবার এই জায়গাটা একটু খুব ইম্পর্টেন্ট বিষয় যেটা আমরা বুঝবো ভালো করে, যে তোমার হচ্ছে গিয়ে এস আমরা জানি যে পেনিট্রেশন পাওয়ার, এটাকে বলে কি পেনিট্রেশন পাওয়ার মানে ভেদন ক্ষমতা। এবার আমরা জানি কি যে যদি আমরা প্রত্যেকটা অরবিটালের বা উপকক্ষগুলোর যদি আমরা শেপ দেখি তো তাহলে দেখবো যে তোমার হচ্ছে কি এস অরবিটালটা কি হয় স্যার একদম স্পেরিক্যাল মানে গোলাকার হয়, ঠিক আছে। এবং এস অরবিটালটা নিউক্লিয়াসের সব থেকে কাছে অবস্থান করে। তো তাহলে নিউক্লিয়াসের সব থেকে কাছে অবস্থান করার জন্য এস অরবিটালের মধ্যে যেই ইলেকট্রনটা থাকবে সেই ইলেকট্রনটাকে আমাকে কিন্তু বের করতে অনেক বেশি শক্তি দিতে হবে। ব্যাপারটা একটু বোঝো, ঠিক আছে। নেক্সট আমি বলছি স্যার এস এর পরে আসলো পি। এবার দেখো এস থেকে যত আমরা পি অরবিটালের দিকে যাচ্ছি, পি অরবিটালটা তত কি হচ্ছে কিনা বাইরের দিকে ঝুঁকে যাচ্ছে। দেখো এস অরবিটাল দেখতে এরকম ছিল, গোলাকার ছিল, কিন্তু পিটা হচ্ছে কি তোমার ডাম্বেল আকার হয়ে যাচ্ছে, মানে কি এই ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে আরো বেশি দূরে চলে যাচ্ছে, মানে পেনিট্রেশন মানে কি হচ্ছে কি বাইরের দিকে ঝুঁকে চলে যাচ্ছে, ঠিক আছে। তাই জন্য এস এর পেনিট্রেশন পাওয়ার বেশি, মানে এস অরবিটালটা নিউক্লিয়াসের অনেক কাছে থাকে এবং এস এর মধ্যে যে ইলেকট্রনটা থাকবে সেই ইলেকট্রনটাকে নিউক্লিয়াস বেশি করে টানবে। কিন্তু পি অরবিটালটা যেহেতু নিউক্লিয়াস থেকে অনেকটা দূরে চলে যাচ্ছে তাই জন্য তার ইলেকট্রনটাকে কিন্তু নিউক্লিয়াস একটু হলেও কম পরিমাণে টানবে। নেক্সট আমরা যখন স্যার ডি তে চলে আসবো, ডি অরবিটালটা আরো বেশি বাইরের দিকে ঝুঁকে গেল, ঠিক আছে। ডি অরবিটালটা আরো বেশি কি হলো না তার হচ্ছে গিয়ে উৎকেন্দ্রতা আরো বেশি কমে গেল আর কি, ও উৎকেন্দ্রতা মানে কি আরো বেশি বাইরের দিকে বাইরে বের হয়ে আসলো, ডি অরবিটালটা আরো বাইরের দিকে ঝুঁকে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা এরপরে যদি এফ আসে তাহলে এফ আমরা জানি কি ও আরো বেশি ওর যে সাইজটা সেটা অনেক বেশি ডিফিউজ হয়। ডিফিউজ মানে কি বাইরের দিকে ছড়িয়ে পড়ে। তাই জন্য এফ এর ক্ষেত্রে এফ এর মধ্যে যে ইলেকট্রন গুলো থাকে তো তারা কি হচ্ছে নিউক্লিয়াস থেকে অনেকটা দূরে অবস্থান করে। তো দূরে অবস্থান করার জন্য এফ এর তোমার পেনিট্রেশন পাওয়ার বা ভেদন ক্ষমতা, ঠিক আছে, ভেদন ক্ষমতা সব থেকে কম হয়। তো তাহলে আমরা কি বলবো স্যার?
তাহলে এস অরবিটালে যখন থাকবে তখন এস অরবিটালের পেনিট্রেশন পাওয়ার সব থেকে বেশি, তারপরে পি আসবে, তারপরে ডি আসবে, তারপরে এফ আসবে আর কি। তো তাহলে এস এর মধ্যে দেখো আমি যখন শেষ ইলেকট্রনটা বের করছি, বের করার সময় যদি সেই ইলেকট্রনটা এস অরবিটালের মধ্যে থাকে তাহলে তাকে বের করতে কিন্তু পি অরবিটালের থেকে বেশি শক্তি দিতে হবে। একই রকম ভাবে পি অরবিটালের মধ্যে ইলেকট্রন যদি থাকে সেটা যদি ডি অরবিটাল থেকে কিন্তু বেশি শক্তি দিতে হবে। একই রকম ডি এর ক্ষেত্রে বেশি লাগবে এফ এর থেকে। ব্যাপারটা বোঝা গেল? এই দুটো পয়েন্ট কিন্তু গুলিয়ে ফেলা যাবে না, ঠিক আছে? আর এই যে তোমার আবরণী ক্ষমতা, এটা কিন্তু তোমার অভ্যন্তরীণ কক্ষপথ দেখতে হবে। আবরণ করার ক্ষমতা, করার ক্ষমতা আমরা জানি এস এর সব থেকে বেশি, তারপরে পি, তারপরে ডি, তারপরে এফ। সেটা কিন্তু আমরা যে ইলেকট্রনটা বের করছি, মানে যে আবরণ করার যে ক্ষমতাটা, সেটা কিন্তু যে ইলেকট্রনটা বের করছি তার আগের কক্ষপথগুলো দেখবো। আর পেনিট্রেশন পাওয়ার বা হচ্ছে গিয়ে তোমার ভেদন ক্ষমতা, সেটা কিন্তু আমরা যে ইলেকট্রনটাকে বের করছি সেই অরবিটালটাকে দেখবো। বোঝা গেল কি? ঠিক আছে, বোঝা গেছে? ঠিক আছে, আমরা বুঝতে পারলাম তাহলে ভেদন ক্ষমতা কি জিনিস সেটা বুঝতে পেরে গেছি। এবার নেক্সট চলে আসবো স্যার অর্ধপূর্ণ, মানে ইলেকট্রন বিন্যাসটাকে আমরা এবার একটু দেখবো। যে আমরা তো নর্মালি জানি, আমরা যেটা অ্যাটমিক স্ট্রাকচারও পড়েছিলাম, যে হাফ ফিল্ড এবং ফুল ফিল্ড এই দুটো কনফিগারেশন কিন্তু অল টাইম স্টেবল হয়, তাই তো? তাহলে হাফ ফিল্ড এবং ফুল ফিল্ড কনফিগারেশন যদি কোথাও থাকে তাহলে তার ক্ষেত্রে আমাকে ইলেকট্রনটা বের করতে অনেক বেশি শক্তি দিতে হবে, কারণ এটা স্টেবল কনফিগারেশন। সেই ইলেকট্রনটাকে ভেঙে যদি আনস্টেবল করতে হয় তাহলে অনেক বেশি শক্তি দিতে হবে। তার জন্য কোথাও যদি হাফ ফিল্ড এবং ফুল ফিল্ড বা অর্ধপূর্ণ বা পরিপূর্ণ অরবিটাল থাকে তাহলে তার ক্ষেত্রে কিন্তু আইপির মান বা আই ইর মানটা কিন্তু সবসময় বেশি হবে। নেক্সট চলে আসবে স্যার সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস। এবার কোথাও যদি ধরে নাও তোমার নোবেল গ্যাসের কনফিগারেশন হয়ে থাকে, আমরা নর্মালি জানি কি যে অষ্টক পূর্তি বা শেষ কক্ষে যদি 18টা ইলেকট্রন, মানে কি সবসময় যদি অষ্টক পূর্তি হয়েই থাকে কোনো অরবিটালের ভেতরে, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা তো সবাই জানি অষ্টক পূর্তি মানে কি ওটা স্টেবল নোবেল গ্যাসের কনফিগারেশন। তো তাই জন্য সেই ইলেকট্রনটাকে কোথাও যদি অষ্টক পূর্তি হয়ে থাকে সেই ইলেকট্রনটাকে বের করতে কিন্তু অনেক বেশি শক্তি দিতে হবে। তার মানে কি নোবেল গ্যাসগুলোর কাছ থেকে কিন্তু ইলেকট্রন বের করা ভেরি ভেরি টাফ। তাই জন্য আমরা মনে রাখবো যে নিষ্ক্রিয় গ্যাসগুলির আয়নাইজেশন এনথালপির মান সব থেকে বেশি হয়, কেননা ওরা নোবেল গ্যাসের কনফিগারেশন লাভ করে থাকে এবং ওদের ইলেকট্রন বিন্যাসটা সব থেকে বেশি স্টেবল হয়। তাই জন্য ওরা কখনো ইলেকট্রন ছাড়তে চায় না, তাই জন্য ওদের ইলেকট্রন বের করতে অনেক বেশি শক্তি দিতে হয়। তাই জন্য নোবেল গ্যাসের তোমার আয়নাইজেশন এনথালপি মান সব থেকে বেশি হয়। এটা আমরা বুঝতে পারলাম। তাহলে এই 5টা পয়েন্ট আমরা বুঝে গেছি, 6টা পয়েন্ট। এবার আমরা দেখে নেব যে তোমার পিরিয়ড বরাবর এবং গ্রুপ বরাবর, সেগুলো আমাদের গুরুত্বপূর্ণ। পিরিয়ড বরাবর এবং গ্রুপ বরাবর তোমার আয়নাইজেশন এনথালপি মানটা কিভাবে পরিবর্তন হয় সেটা আমরা একটু চট করে দেখে নেব। দেখো নর্মালি আমরা যত এদিক থেকে এদিকে যাব পরমাণুর আকার ছোট হতে থাকবে, তাই কি না? আমরা যত ধরে নাও লিথিয়াম থেকে যত আমরা তোমার নিয়নের দিকে যাচ্ছি তত আকার ছোট হতে থাকবে। মানে কি আই ইর মানটা কি হবে স্যার, মানে আকার মানে সাইজ কি হচ্ছে স্যার, কমে যাচ্ছে, ঠিক আছে? ডাউনওয়ার্ড অ্যারো দিয়েছে মানে সাইজ কমে যাচ্ছে, তার মানে আই ইর মানটা কি হবে স্যার, বাড়তে থাকবে। তার মানে আমরা বুঝতে পারলাম যে বাদিক থেকে যত ডান দিকে যাব তত আয়নাইজেশন এনথালপির মানটা বাড়তে থাকবে। একই রকম স্যার যত আমরা উপর থেকে নিচের দিকে যাব, সেম গ্রুপ ওয়াইজ যত উপর থেকে নিচের দিকে যাচ্ছি কি হবে স্যার, সাইজটা বাড়তে থাকবে এবং আয়নাইজেশন এনার্জি মানটা বা আয়নাইজেশন এনথালপির মানটা কি হবে, আয়নাইজেশন এনার্জি মানটা কমতে থাকবে। যত আকার বড় হবে তত আয়নাইজেশন এনথালপির মানটা কমতে থাকবে। এটা তো নরমাল ট্রেন্ড গেল, ঠিক আছে? এবার আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পর্যায় এবং গ্রুপ ওয়াইজ দেখে নেব যে কোথাও কোনো এক্সেপশন আছে কিনা কি। এবার দেখো আমরা কিন্তু এক্সেপশন গুলো, নরমাল ট্রেন্ড তো আমরা বুঝে গেছি, কিন্তু এক্সেপশন গুলোই কিন্তু আমাদের পরীক্ষায় আসবে এবং সেগুলো কিন্তু আমাদেরকে ভালো করে খেয়াল রাখতে হবে এবং কোথায় কোন কারণের জন্য তোমার এক্সেপশনটা দেখা যাচ্ছে সেটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে। চলো এবার আমরা প্রত্যেকটা পয়েন্ট আমরা পড়বো যেগুলো পরীক্ষায় আসার মতো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এখান থেকে তোমার 2019 সালের নিট পরীক্ষাতে এই আয়নাইজেশন এনথালপি থেকে কোশ্চেন এসেছিল, সেটা আমরা আলোচনা করে নেবো। কি কোশ্চেনটা দেখো, তোমরা এক্ষুনি পারবে সেটা। যে দেখো আমরা ধরে নাও আমরা প্রথমে ফার্স্ট পর্যায়ের কথা বলছি। ফার্স্ট পর্যায়ে কি আছে স্যার, হাইড্রোজেন আছে এবং হচ্ছে গিয়ে হিলিয়াম আছে। তাহলে কার তোমার হচ্ছে আয়নাইজেশন এনথালপির মান বেশি হবে? অফকোর্স হিলিয়ামের আয়নাইজেশন এনথালপির মান বেশি হবে হাইড্রোজেনের থেকে, এটা আমরা বুঝতে পেরে গেছি। তাহলে নেক্সট স্যার সেকেন্ড পর্যায়টা দেখো, সেকেন্ড পর্যায়ের মধ্যে কি আছে স্যার? সেকেন্ড পর্যায়ের মধ্যে আছে হচ্ছে লিথিয়াম, তারপরে কি আছে স্যার, বেরিলিয়াম, তারপরে কি আছে স্যার, বোরন, তারপরে কার্বন, তারপরে নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, তারপরে ফ্লুরিন, তারপরে হচ্ছে গিয়ে নিয়ন, ঠিক আছে? এই 8টা এলিমেন্ট আছে। এবার নর্মাল ট্রেন্ড কি হওয়া উচিত স্যার? নর্মাল ট্রেন্ড তুমি বলো কি হবে? আমরা যত বাদিক থেকে ডান দিকে যাচ্ছি তাহলে অর্ডার কি হওয়া উচিত? সব থেকে বেশি কার হওয়া উচিত? নিয়নের সব থেকে বেশি, তারপরে ফ্লুরিন, তারপরে অক্সিজেন, তারপরে নাইট্রোজেন, তারপরে বোরন, তারপরে বেরিলিয়াম, তারপরে লিথিয়াম। এটা হওয়া উচিত, কিন্তু স্যার এখানে একটু এক্সেপশনাল দেখা যায় এবং সেটাই পরীক্ষায় আসবে।
দেখো এখানে এক্সেশনটা কি ব্যাপারটা, আমরা ওই যে একটা জায়গায় বলেছিলাম যে তোমার পেনিট্রেশন পাওয়ার, সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। এবার আমরা প্রত্যেকটা আমরা যদি ইলেকট্রন বিন্যাসটা একটু করবো, ইলেকট্রন বিন্যাস স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশনের উপরেও কিন্তু আমরা কি হয় না আয়নেশন এনথালপি মানটা বিষয় করে নির্ভর করে। প্রথমে দেখলাম সাইজ, তারপরে কিন্তু আমরা স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশনটা কিন্তু একটা ফ্যাক্টর ছিল ওর ভেতরে। আমরা দেখো প্রত্যেকটা যদি ইলেকট্রন বিন্যাস করি আমরা, এখান থেকে ধরো না লিথিয়ামে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, তাহলে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস কি হবে স্যার? লিথিয়ামে তো 3, তাহলে কি 1s2 2s1, ঠিক আছে, ভালো কথা। এবার বেরিলিয়ামে যদি করি 1s2 2s2 হয়, ঠিক আছে। এখন যদি বোরনের করি, তাহলে বোরনের কি হবে? 1s2 2s2 2p1 হয়, ঠিক আছে। তারপরে কার্বনের ক্ষেত্রে আবার কি হয় স্যার? কার্বনের ক্ষেত্রে 1s2 2s2 2p2 হয়। নাইট্রোজেনের ক্ষেত্রে আবার কি হয় স্যার? নাইট্রোজেনের ক্ষেত্রে 1s2 2s2 2p3 হয়। অক্সিজেনের ক্ষেত্রে কি হয়? 1s2 2s2 2p4 হয়। ফ্লুরিনের ক্ষেত্রে 1s2 2s2 2p5 হয়। আর নিয়নের ক্ষেত্রে 1s2 2s2 2p6 হয়, ঠিক আছে। তো তাহলে স্যার এবার দেখো এই জায়গাটা ভালো করে দেখবো, যে দেখো লিথিয়াম আর বেরিলিয়াম এর মধ্যে কোনো ঝামেলা নেই, কেননা লিথিয়ামের থেকে বেরিলিয়ামের আকারটা ছোট, তাই জন্য বেরিলিয়ামের ক্ষেত্রে অবশ্যই বেশি লাগবে। এর ক্ষেত্রে কোনো রকম পরিবর্তন হয়নি, এটাই ঠিক ছিল। এবার দেখো স্যার বেরিলিয়াম এবং এই বোরনের মধ্যে ভালো করে লক্ষ্য করো, বেরিলিয়াম এবং বোরনের মধ্যে ভালো করে লক্ষ্য করো। এবার দেখো এখানে দুটা আমরা কারণ দেখাবো, দুটা কারণ আমরা দেখতে পাচ্ছি কি, যে বেরিলিয়াম এবং বোরনের মধ্যে বোরনের বেশি হওয়ার কথা ছিল, কিন্তু আমরা মনে রাখবো যে বেরিলিয়ামের বোরনের থেকে বেশি হয়। তার কারণটা কি সেটা আমরা একটু দেখবো, ঠিক আছে। তার কারণটা কি স্যার? দেখো দেখো বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আমরা ভালো করে লক্ষ্য করো। বেরিলিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, তাহলে বেরিলিয়ামের ক্ষেত্রে ইলেকট্রনটা আমরা কোথায় থেকে বের করবো? না এস অরবিটাল থেকে বের করবো। আর তোমার হচ্ছে কি বোরনের ক্ষেত্রে কোথায় থেকে বের করবো? না বোরনের ক্ষেত্রে যে পি তে তোমার 3টা অরবিটাল ছিল, সেই পি থেকে বের করবো। এবার আমরা যদি ওই যে ভেদন ক্ষমতা, যে আমরা বললাম যে ভেদন ক্ষমতা মানে এস এর পেনিট্রেশন পাওয়ার সব থেকে বেশি, তারপরে পি, তাই না? এস এর পেনিট্রেশন পাওয়ার সব থেকে বেশি মানে কি এস থেকে ইলেকট্রন বের করতে কিন্তু আমাকে বেশি শক্তি দিতে হবে, মানে এস অরবিটাল থেকে, মানে এখানে এস অরবিটাল থেকে ইলেকট্রন যেহেতু বের করছি, তাই জন্য এর কাছ থেকে কিন্তু বেশি ইলেকট্রন দিলে তারপরে কিন্তু ইলেকট্রনটা বের হবে। তাই জন্য তোমার কিন্তু বেরিলিয়াম এবং বোরনের মধ্যে যদি তুলনা করি, তাহলে এক্ষেত্রে যদি তোমার পি থেকে ইলেকট্রনটা বের হচ্ছে, তাহলে এটা সহজেই ইলেকট্রনটা বের হয়ে আসবে। তাই জন্য এর কম শক্তি দিতে হবে, কিন্তু এর বেশি শক্তি দিতে হবে। এটা একটা কারণ গেল, পেনিট্রেশন পাওয়ার দিয়ে ব্যাখ্যা করলাম। আর দ্বিতীয় কারণ কি স্যার? যে দেখো এখানে কিন্তু তোমার ফুলফিল হয়ে আছে, আর এর ক্ষেত্রে কিন্তু তোমার কোনো রকম ফুলফিল বা হাফ ফিল কনফিগারেশন নেই। তাই জন্য ফুলফিল থেকে ইলেকট্রনটা বের করতে আরো বেশি শক্তি দিতে হবে, মানে ফুলফিল আর হাফ ফিল বেশি স্টেবল। তাই জন্য এই কনফিগারেশনটা বেশি স্টেবল হওয়ার জন্য কিন্তু তোমার এই ক্ষেত্রে কিন্তু বেরিলিয়ামেরটা আয়নেশন এনথালপি মানটা বেড়ে গেল। তো তাহলে এবার স্যার এটা বেড়ে গেল মানে কি কার্বনের থেকেও বেশি হবে? তা না, জাস্ট একটা ঘরের পরিবর্তন হয়। তো তাহলে কি হবে স্যার? এখান থেকে বেরিলিয়ামটা এখানে চলে আসবে, বোরনটা এখানে চলে আসবে। তাহলে অর্ডারটা কিরকম হবে? এই জায়গাটা একটা পরিবর্তন আছে। নেক্সট স্যার এই জায়গাটা একটা পরিবর্তন আছে নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে, ঠিক আছে। নাইট্রোজেন এবং অক্সিজেনে তোমার ইলেকট্রন বিন্যাসটা দেখো, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস কি আছে? নাইট্রোজেন হচ্ছে কি এখান থেকে এটা, আর পি তে তোমার কি আছে না 3টা ইলেকট্রন আছে, নাইট্রোজেনের ক্ষেত্রে 3টা আছে। আর অক্সিজেনের ক্ষেত্রে করে দেখো স্যার, অক্সিজেন এসে আছে আর পি তে হচ্ছে কি তোমার 4টা আছে, ঠিক আছে। এবার এই দুজনের মধ্যে দেখো, দেখো স্যার নাইট্রোজেনের ক্ষেত্রে দেখো দুজনের ক্ষেত্রে পি থেকে বের করবো, তাহলে পেনিট্রেশনের পাওয়ার এখানে আসবে না, এখানে তাহলে তোমার ইলেকট্রনিক কনফিগারেশনটা আসবে। দেখো নাইট্রোজেনের ক্ষেত্রে কিন্তু ও হাফ ফিল্ড হয়ে আছে, আর অক্সিজেনের ক্ষেত্রে স্যার একটা ইলেকট্রন ছেড়ে দিলেও হাফ ফিল্ড হবে, তাহলে তো ও তো সহজেই ইলেকট্রন ছাড়তে চাইবে। যদিও অক্সিজেনের আকারটা ছোট, তাহলে এর বেশি হওয়ার কথা, কিন্তু যদিও আমার নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশনটা বেশি স্টেবল, তাহলে এখান থেকে ইলেকট্রন বের করতে কিন্তু অনেক বেশি শক্তি দিতে হবে, দেন হচ্ছে কি এটা। তো তাই জন্য এ হাফ ফিল্ড এবং স্টেবল কনফিগারেশন থাকার জন্য নাইট্রোজেনের আকারটা একটু বড় হওয়া সত্ত্বেও নাইট্রোজেনের কিন্তু তোমার আয়নেশন এনথালপির মানটা অক্সিজেনের থেকে বেশি হবে, ঠিক আছে। এবং অতটা বেশি হবে না যে ফ্লুইড থেকে বেশি হবে না, তার মানে কি এখান থেকে জাস্ট কি হবে একটা ঘর ও আগাবে, মানে অক্সিজেনটা এখানে আসবে, নাইট্রোজেনটা এখানে যাবে, ঠিক আছে। আর এদিকে তো নরমালি ফ্লুরিনের তো বেশি হবে, তারপরে নিয়নের তো সব থেকে বেশি হবে। তাহলে স্যার আলটিমেটলি অর্ডারটা তাহলে আমরা কি বুঝতে পারলাম? এখানে বোরন কেন বেরিলিয়ামেরটা বোরনের থেকে বেশি হলো, বা নাইট্রোজেনেরটা কেন অক্সিজেন থেকে বড় হলো, সেটা আমরা বুঝতে পারলাম। এবং তাহলে আলটিমেটলি অর্ডারটা সাজিয়ে ফেলো, অর্ডারটা কি হবে? তাহলে সব থেকে বেশি হবে, সব থেকে কম হবে লিথিয়াম, তারপরে নেক্সট চলে আসবে বোরন, কারণ বেরিলিয়ামেরটা বেশি হবে, তারপরে বেরিলিয়াম চলে আসলো, তারপরে কার্বনই থাকলো, তারপরে তোমার এখানে অক্সিজেন আগে চলে আসবে, কার্বন থাকলো, তারপরে হচ্ছে অক্সিজেন, তারপরে তোমার নাইট্রোজেন আসলো, তারপরে ফ্লুরিন, তারপরে হচ্ছে গিয়ে নিয়ন। এই অর্ডারটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এটাই আমাদের 2019 সালের নিট পরীক্ষায় এই কোশ্চেনটা কিন্তু এসেছিল। এটা কিন্তু 2019 সালের নিট পরীক্ষায় এই অর্ডারটা সাজাতে বলেছিল। একদম সিম্পল, আমরা বুঝে গেছি কেন এই দুটা পরিবর্তন হলো, সেটা আমরা বুঝতে পেরে গেছি। সেকেন্ড পিরিয়ডের আমরা অর্ডারটা বুঝতে পারলাম। এখন স্যার থার্ড পিরিয়ডটা আমরা নিয়ে আলোচনা করবো, এটা তো আমরা বুঝতে পেরে গেছি। চলো স্যার থার্ড পিরিয়ডটা
তাহলে থার্ড পিরিয়ডটা আমরা আলোচনা করবো একটু। থার্ড পিরিয়ডে কারা কারা আছে স্যার? থার্ড পিরিয়ডে আছে কারা? থার্ড পিরিয়ডে কি আছে? তোমার সোডিয়াম, তাই তো? সোডিয়াম আছে, তারপরে ম্যাগনেসিয়াম আছে, তারপরে ম্যাগনেসিয়ামের পরে অ্যালুমিনিয়াম আছে, তারপরে সিলিকন আছে, তারপরে সিলিকনের ফসফরাস, তারপরে সালফার, তারপরে সালফারের পরে হচ্ছে কি ক্লোরিন, তারপরে তোমার হচ্ছে কি আর্গন আছে, তাই তো? তাহলে একই রকম 3 নম্বর পর্যায়ে আমরা যদি দেখি, তো তাহলে এক্ষেত্রেও আমরা যদি প্রত্যেকটা ইলেকট্রন বিন্যাস করি, তাহলে সোডিয়ামে তো সবথেকে কম হবে, কিন্তু ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম এর ক্ষেত্রেও কিন্তু ওই একই কথা, আগের মতোই আর কি। মানে এর ক্ষেত্রে যেহেতু এর ক্ষেত্রে তোমার ওই এর যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, তাহলে এর ক্ষেত্রে কি হবে স্যার? ম্যাগনেসিয়ামের 12, তাহলে 12 মানে হচ্ছে কি তোমার 3s2 হবে, ফুলফিল হয়ে থাকবে। আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 3s2 আর 3p1 হবে, ঠিক আছে? এর s অরবিটালটা পরিপূর্ণ অবস্থায় থাকবে এবং s থেকে ইলেকট্রন বের করতে হচ্ছে, তাই জন্য এর ক্ষেত্রে বেশি দিতে হবে। আর এর ক্ষেত্রে যেহেতু p থেকে বের করবো আমরা, p এর ক্ষেত্রে একটা ইলেকট্রন সহজেই বের করা যাবে, তাই জন্য অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আবার কম হবে। তাহলে এখানে শুধুমাত্র এই জায়গাটা পরিবর্তন হবে, সেম ওই সেকেন্ড পিরিয়ডের মতোই। আর এই ক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে এখান থেকে তোমার ফসফরাস এবং সালফারের মধ্যে একটু চেঞ্জ হবে, ঠিক আছে? কেন সেটা এটা হচ্ছে তোমার স্টেবল কনফিগারেশন, এক্ষেত্রে p3 হয়ে থাকবে, হাফ ফিল হয়ে আছে। আর এক্ষেত্রে তো একটা ইলেকট্রন ছেড়ে দিলেও হাফ ফিল হবে, তাই জন্য সহজেই ছাড়তে পারবে। তাই জন্য সালফারের বেশি হওয়ার কথা ছিল, কিন্তু ফসফরাসের বেশি হয়ে যায়, কারণ ওর মধ্যে স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন থাকে। তাহলে নরমালি স্যার অর্ডারটা তাহলে সাজিয়ে ফেলো, কেন এটা বেশি হবে বুঝে তো গেছি আমরা। তো তাহলে নরমালি কি হবে? সোডিয়াম তাহলে হচ্ছে সব থেকে কম হবে, তারপরে তোমার চলে আসবে অ্যালুমিনিয়াম, আগে চলে আসবে, তাই তো? অ্যালুমিনিয়াম আগে চলে আসবে, তারপরে আসবে ম্যাগনেসিয়াম, তারপরে এটা থাকবে, তারপরে এখান থেকে তোমার কি হবে? সালফারটা পরে চলে আসবে, ফসফরাসের বেশি হবে, তারপরে নরমাল অর্ডার এটা। তাহলে আমরা হচ্ছে থার্ড পিরিয়ডে কিন্তু এবার কিন্তু এইটা কিন্তু তোমার পরীক্ষায় আসতে পারে, তাই জন্য এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে ব্যাপারটা বুঝে গেছি, সেম আগের মতোই ছিল। আচ্ছা, এবার স্যার আমরা নেক্সট চলে আসবো। থার্ড পিরিয়ডটা গেল, এবার হচ্ছে গিয়ে নেক্সট আমরা হচ্ছে গ্রুপ ওয়াইজ একটু আলোচনা করে নেবো, ঠিক আছে? থার্ড পিরিয়ড পর্যন্ত ইম্পর্টেন্ট আছে, তারপর ট্রানজিশন মেটাল চলে আসবে, ট্রানজিশন মেটাল আমরা আলোচনা করছি। এবার হচ্ছে গ্রুপ ওয়াইজ কয়েকটা আলোচনা করবো, ঠিক আছে? গ্রুপ ওয়াইজ একটু গ্রুপে গিয়ে আছে তোমার লিথিয়াম, তারপরে হচ্ছে গিয়ে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। সেটা ফ্রান্সিয়াম নিয়ে আলোচনা করছি না, ফ্রান্সিয়াম তো রেডিওঅ্যাক্টিভ। তাহলে স্যার এক্ষেত্রে সব থেকে আকার বড় করা হবে, নরমালি সিজিএম এর ক্ষেত্রে আকারটা সব থেকে বড় হবে, তো তাই জন্য সিজিএম এর কিন্তু আয়নেশন এনথালপি মান সব থেকে কম হবে, কারণ এর ক্ষেত্রে ইলেকট্রনটা বের করা অনেক সহজ, কারণ এর আকারটা অনেক বড় হয়ে গেছে। তাহলে হচ্ছে যদি বলা হয় গোটা পিরিয়ডিক টেবিলের মধ্যে কার আয়নেশন এনথালপি মান সব থেকে কম, তাহলে আমরা বলবো সিজিয়াম এর আয়নেশন এনথালপির মান সব থেকে কম, মানে সিজিয়াম সহজেই ইলেকট্রন ছেড়ে দেয়। কেন? কারণ সিজিয়াম এর আকারটা যেহেতু এই গ্রুপ বরাবর এবং সব থেকে বড় হয় এবং ওর ক্ষেত্রে নিউক্লিয়ার আধানের পরিমাণটা তুলনামূলক অনেক কম হয়, তাই জন্য সহজে ওই ইলেকট্রন ছাড়তে পারে, তাই জন্য সিজিয়াম এর কিন্তু আয়নেশন এনথালপি মান সব থেকে কম হয়। এবং তাহলে এটা নরমালি অর্ডার থাকে, হাইড্রোজেনের বেশি হয়, তারপরে লিথিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে পটাশিয়াম, তারপরে রুবিডিয়াম। এদের ক্ষেত্রে কোনো এক্সেপশনাল নেই, ঠিক আছে? এদের ক্ষেত্রে কোনো এক্সেপশনাল নেই। আচ্ছা, এবার গ্রুপ 1 বা গ্রুপ 2 এর ক্ষেত্রে কোনো রকম এক্সেপশনাল নেই। আমরা চট্টরে চলে আসবো পি ব্লকের ক্ষেত্রে চলে আসবো। দেখো পি ব্লকের মধ্যে এখান থেকে কিন্তু একটা এক্সেপশনাল জিনিস আছে, পি ব্লকটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে তোমাদেরকে। পি ব্লকের ক্ষেত্রে এক নম্বর কথা, 13 গ্রুপটা এবং 14 এই দুটাই খালি শুধুমাত্র এক্সেপশনাল দেখায়, আর বাকি সবাই নরমালি উপর থেকে নিচে দিয়ে গেলে সবারই কিন্তু কমতে থাকে। ধরো আমি হচ্ছে 15 নম্বরটা নরমালি আলোচনা করি। 15 নম্বর গ্রুপে কি আছে স্যার? 15 নম্বর গ্রুপে আছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, তাই তো? এটা আমাদের নরমালি আছে। তো নরমালি স্যার আমরা জানি কি উপর থেকে নিচে দিয়ে গেলে আয়নন বিভবের মান কমতে থাকবে, তাহলে নরমাল অর্ডার কি হবে? নাইট্রোজেন সব থেকে বেশি, তারপরে ফসফরাস, তারপরে আর্সেনিক, তারপরে অ্যান্টিমনি, তারপরে বিসমাথ। এদের ক্ষেত্রে একদম সেম অর্ডার, এদের ক্ষেত্রে কোনো এক্সেপশনাল নেই, একদম যা হওয়ার কথা তাই হয়, ঠিক আছে? কোনো ঝামেলা নেই। কিন্তু আমরা বা তোমার 16 নম্বরের ক্ষেত্রেও একই গল্প, 17 নম্বরের ক্ষেত্রেও একই গল্প, 18 নম্বরের ক্ষেত্রেও একই গল্প, এদের ক্ষেত্রে কোনো ঝামেলা নেই। ঝামেলাটা তোমার চলে আসে হচ্ছে কি তোমার এই 13 নম্বর এবং 14 নম্বরের ক্ষেত্রে একটু এক্সেপশনাল জিনিস আছে, এবং সেটা কেন সেটা আমি ব্যাখ্যা করে দিচ্ছি এখনই। দেখো 14 নম্বরটা প্রথমে বলি। 14 নম্বরের মধ্যে কে আছে স্যার? কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, তাই তো? কাশি গায়া সন প্রভু। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। এবার নরমালি কি হচ্ছে স্যার? সব থেকে বেশি এটা কার্বন, তারপরে সিলিকন, তারপরে জার্মেনিয়াম, তারপরে টিন, লেড। এটা হওয়ার কথা ছিল, কিন্তু স্যার এখান থেকে মনে রাখবো শুধুমাত্র একটা এক্সেপশনাল আছে, যে এই লেডের ক্ষেত্রে লেডটা আগে চলে আসে টিনের থেকে। মানে এদের ক্ষেত্রে অর্ডারটা হয় কি? কার্বনের সব থেকে বেশি, তারপরে সিলিকন, তারপরে জার্মেনিয়াম, তারপরে চলে আসে লেড, তারপরে তোমার হচ্ছে গিয়ে টিন হয় আর কি, ঠিক আছে? এটা একটু আমরা মনে রাখবো যে লেডেরটা কিন্তু টিনের থেকে বেশি হয়, একটা ঘর আগায়, শুধুমাত্র একটা জায়গাতে এক্সেপশনাল আছে 14 নম্বরের ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট স্যার 13 নম্বরটা চলে আসবো। 13 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 13 নম্বরটা পরীক্ষায় আসে, এবং এটা হচ্ছে আমাদের মানে বইতে না দেওয়া থাকলে কিন্তু কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু এই কোশ্চেন গুলো দেখা যায়, কম্পিটিটিভ পরীক্ষায় দেখবে আর কি। এখানে 13 নম্বরে কি আছে? বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, ঠিক আছে? থ্যালিয়াম।
দেখো এটা ক্ষেত্রে স্যার কি হয়, নরমালি কি হওয়া উচিত ছিল, বোরনের সবথেকে বেশি, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে গ্যালিয়াম, তারপরে ইন্ডিয়াম, তারপরে থ্যালিয়াম, এটা হওয়ার কথা ছিল। কিন্তু স্যার এখানে দুটো জায়গায় এক্সেপশনাল দেখা যায়, দুটো জায়গায়। এই একটাই বোরন অ্যালুমিনিয়াম, এই অ্যালুমিনিয়াম আর গ্যালিয়ামের মধ্যে, এবং ইন্ডিয়াম আর থ্যালিয়ামের মধ্যে, ঠিক আছে। এবং থ্যালিয়ামেরটা এতটা বেশি হয় যে থ্যালিয়াম কিন্তু সেকেন্ডে চলে আসে, থ্যালিয়াম সেকেন্ডে চলে আসে। এবং এটা মনে রাখার জন্য তোমাদের একটা গ্রাফ বলে দিচ্ছি, সেই গ্রাফটা তোমরা ইউজ করবে, তাহলেই সেটা মনে থাকবে। সেই গ্রাফটা বলে দিচ্ছি, 13 নম্বরের জন্য এটা গ্রাফ, এটা ইটস ফর 13 নম্বর গ্রুপ। 13 গ্রুপের জন্য এই গ্রাফটা আমরা মনে রাখতে হবে আয়নেশন এনথালপির জন্য, কারণ পরীক্ষার সময় এই অর্ডারে সাজাতে বলে আর কি। তাহলে এদিকে আমরা নিচ্ছি আয়নেশন এনথালপি, আর এদিকে হচ্ছে কি অ্যাটমিক নাম্বার, ঠিক আছে। তাহলে গ্রাফটা আমরা এরকম মনে রাখবো, এই গ্রাফটা মনে রাখবো, তাহলেই হয়ে যাবে ডাব্লু, ঠিক আছে। এই কমলো, এই এটা একটু নিচে নামাবো, আর এটা এখানে, ঠিক আছে, এটা একটু উপরে থাকবে। তো তাহলে দেখো এটা যদি আমরা পরপর সাজাই, তাহলে এখানে থাকবে প্রথমে সবার এই পয়েন্ট, এখানে 5টা আমরা অ্যাটমকে এইভাবে সাজাবো আর কি। প্রথম থেকে এখানে বোরন আছে, তারপরে এখানে অ্যালুমিনিয়াম, তারপরে এটা গ্যালিয়াম, তারপরে এটা হচ্ছে ইন্ডিয়াম, তারপরে এটা হচ্ছে থ্যালিয়াম, ঠিক আছে। তো তাহলে এখান থেকে দেখো আয়নেশন এনথালপি, এদিকে হচ্ছে আয়নেশন এনথালপি, মানে যত উপরের দিকে যাচ্ছে আয়নেশন এনথালপি বাড়ছে, এদিকে যত হচ্ছে আয়নেশন এনথালপি বাড়ছে। তাহলে প্রথমে সবার উপরে কে আছে, বোরন আছে, তাহলে সবার বেশি, সব থেকে বেশি হবে বোরনের, ঠিক আছে। তো তারপরে দেখো সেকেন্ড কে আসবে, সেকেন্ড দেখো তোমার থ্যালিয়াম আসছে সেকেন্ডে, ঠিক আছে, এই গ্রাফ অনুযায়ী থ্যালিয়াম, তাহলে সব থেকে তারপরে সেকেন্ড আসবে থ্যালিয়াম, ঠিক আছে। তারপরে আসবে তোমার হচ্ছে গ্যালিয়াম, তারপরে তোমার নেক্সট আসবে হচ্ছে গ্যালিয়াম, তারপরে নেক্সট তোমার আসবে কি অ্যালুমিনিয়াম, তারপরে নেক্সট হচ্ছে অ্যালুমিনিয়াম, তারপরে তোমার হচ্ছে গিয়ে আসবে হচ্ছে গিয়ে ইন্ডিয়াম, তারপরে হচ্ছে গিয়ে ইন্ডিয়াম আসবে। এই অর্ডারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু দুটো এক্সেপশনাল এখানে আছে। তার মানে কি দেখো বোরনের সব থেকে বেশি হচ্ছে, তারপরে দেখো থ্যালিয়ামটা সবার উপরে চলে গেল, সেকেন্ডে চলে গেল, থ্যালিয়াম চলে গেল। তারপরে তোমার কি আসছে, গ্যালিয়াম যেখানে ছিল গ্যালিয়াম সেখানেই আছে, তারপরে অ্যালুমিনিয়ামটা তোমার একদম কি হচ্ছে একদম 4th চলে গেল, ঠিক আছে, আর ইন্ডিয়ামটা তোমার একদম 5th চলে গেল। তাহলে এটাকে আমরা নরমালি যদি সাজাই, তাহলে এটা হচ্ছে কি তোমার এক হলো, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর হলো। তাহলে আমরা যদি সাজাই ওইভাবে, তোমাকে যদি একটা সংখ্যা দিয়ে মনে রাখো, তাহলে নরমালি কি আসছে, 1 নম্বরেরটা 1 নম্বরে আছে, আর থ্যালিয়ামটা 5 নম্বর, 5 নম্বরটা আগে চলে আসছে, 1 5। তারপরে কি আসছে তোমার গ্যালিয়াম কত নম্বর, 3 নম্বর, 3 নম্বরে আছে। তারপরে গ্যালিয়াম, অ্যালুমিনিয়াম কত নম্বর, 2 নম্বর, 2 নম্বরে আছে। জার্মেনিয়াম কত হচ্ছে কি 5 নম্বরে, মানে 4 আছে আর কি। তাহলে এই সংখ্যাটা মনে রাখবো 1 5 3 2 4, মানে 15 3 24, ঠিক আছে, 15,324। তাহলে এই সংখ্যাটা মনে রাখবো, মানে কি এই গ্রুপ ওয়াইজ এক মৌলটা প্রথমে চলে আসবে, তারপরে 5 আসবে, তারপরে 3 নম্বরেরটা আসবে, তারপরে হচ্ছে তোমার 2 নম্বরেরটা আসবে, তারপরে 4 নম্বরটা আসবে। তাহলে আমি পুরো ট্রিক্স সমেত বলে দিলাম কিভাবে মনে রাখবো। এবং স্যার এবার বলে দিই যে কেন এই গল্পটা ঘটলো, বা এদের ক্ষেত্রে এক্সেপশনাল গল্পটা কেন আসলো। দেখো এই এক্সেপশনাল গল্পটা হওয়ার কথা হচ্ছে তার কারণ কি, যে তার কারণ হচ্ছে গিয়ে এখান থেকে এক্সেপশনাল হওয়ার কারণটা কি স্যার, কারণটা হচ্ছে কি দেখো এই গ্যালিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস দেখি, তাহলে গ্যালিয়ামের আগে, এটা আমরা এর আগের দিন বলেছিলাম অ্যাটমিক সাইজ নিয়ে, এখানে তোমার হচ্ছে গিয়ে তোমার ট্রানজিশন এলিমেন্ট, ঠিক আছে, ট্রানজিশন এলিমেন্ট 10টা তোমার ট্রানজিশন এলিমেন্ট থাকবে, ডি ব্লক এলিমেন্ট গুলো থাকবে। তো ডি ব্লক এলিমেন্ট থাকার পরেই কিন্তু, ঠিক আছে, ডি ব্লক এলিমেন্ট এখানে ডি তে 10টা ইলেকট্রন থাকার পরেই কিন্তু তোমার হচ্ছে কি গ্যালিয়ামটা শুরু হয়েছে। এবার যেহেতু ডি হচ্ছে তোমার আবরণ করার ক্ষমতা সব থেকে কম হওয়ার জন্য এই গ্যালিয়ামের যে শেষত ইলেকট্রনটা আছে সেটাকে নিউক্লিয়াস প্রবল ভাবে নিচের দিকে টেনে রাখে, ঠিক আছে। প্রবল ভাবে নিচের দিকে টেনে রাখার জন্য কি হচ্ছে যে গ্যালিয়ামের ইলেকট্রন গুলোকে কিন্তু বেশি করে টানছে, তাই জন্য কিন্তু গ্যালিয়ামেরটা কিন্তু তোমার অ্যালুমিনিয়ামের থেকে বেশি হয়ে যাচ্ছে। এবার একই রকম স্যার থ্যালিয়ামেরটা এত বেশি হয়ে গেল কেন, কারণ থ্যালিয়ামের এইদিকে আরো এফ ব্লক এর মৌলগুলো আছে এবং ডি ব্লকের মৌলগুলো আছে। যেহেতু এর মধ্যে এফ অরবিটালটা চলে আসে, এফ এর 14টা পরিপূর্ণ ডি অরবিটাল থাকে, যেহেতু এফ এর স্ক্রিনিং করার ক্ষমতা সব থেকে কম হয়, যেটা ল্যান্থানাইট কন্ট্রাকশন আমরা বলেছিলাম। এবং এই ল্যান্থানাইট হচ্ছে সংকোচনের জন্যই কিন্তু তোমার থ্যালিয়ামের ক্ষেত্রে শেষ কত ইলেকট্রনটা নিউক্লিয়াস প্রবল ভাবে আকর্ষণ করে রাখে, তাই জন্য এর শেষ কত ইলেকট্রনটা বের করতে কিন্তু প্রচুর শক্তি দিতে হয়, তাই জন্য থ্যালিয়ামের কিন্তু আয়নেশন এনথালপির মানটা বেশি হয়ে যাচ্ছে, তোমার 3 বা এদের সবার থেকে বেশি হয়েছে, মানে গ্যালিয়াম বা ইন্ডিয়ামের থেকেও বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। আর এর ক্ষেত্রে তোমার এদের ক্ষেত্রে ডি অরবিটাল থাকা সত্ত্বেও তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না, শুধুমাত্র লেডের ক্ষেত্রে ওই এফ ইলেকট্রন থাকার জন্য কিন্তু লেডেরটা জাস্ট একটু পরিবর্তন হয়, ঠিক আছে। তাহলে এই দুটো গ্রুপ আমরা মনে রাখবো আয়নেশন এনথালপির গল্পের ক্ষেত্রে। আচ্ছা, এবার কিছু কিছু জিনিস আর কি স্যার, কয়েকটা জিনিস বলি দেখি যে তোমরা ওগুলো বলতে পারো নাকি। আচ্ছা বলো দেখি তোমরা, যে তাহলে তো এটা আমরা বুঝতে পারলাম যে নাইট্রোজেন এবং তোমার হচ্ছে গিয়ে অক্সিজেনের মধ্যে কার আয়নেশন এনথালপির মান বেশি, সেটা তোমরা বলতেই পারবো, ঠিক আছে, বলতে পারবো। এবার বলো দেখি স্যার, নাইট্রোজেন এবং হচ্ছে গিয়ে এন প্লাস, এই দুজনের মধ্যে কার আয়নেশন এনথালপির মান বেশি হবে, বলো দেখি কার আয়নেশন এনথালপির মান বেশি হবে। আচ্ছা চলো দেখি, দেখো কার আয়নেশন এনথালপির মান বেশি হবে মানে কি, এবার নাইট্রোজেনের ক্ষেত্রে কিন্তু তোমার কি যদি ইলেকট্রন বিন্যাস করি আমরা 1s2 2s2
2p3 আর n প্লাস এর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p2। এবার তার মানে কি এর কি তাহলে বেশি হবে, হাফ ফিল হয়ে আছে, এরকম কোনো ব্যাপার আছে? সেরকম কিন্তু না। সেম এলিমেন্টের ক্ষেত্রে আমরা ইলেকট্রন বিন্যাস করব না। সেম এলিমেন্টের ক্ষেত্রে মানে একই পরমাণুর ক্ষেত্রে আমরা কখনো ইলেকট্রন বিন্যাস করতে যাব না। ইলেকট্রন বিন্যাস করলে কিন্তু আমরা বোকা হয়ে যাব। কেন বলছি? কেননা আমরা মনে রাখবো যে সেম এলিমেন্টের ক্ষেত্রে এটা তো তোমার ফার্স্ট ইলেকট্রন বের করা, প্রথম ইলেকট্রন বের করার পরে তো এটা আসছে, মানে এর ক্ষেত্রে তোমার ফার্স্ট আয়নেশন এনথালপি আর এটার ক্ষেত্রে তো সেকেন্ড আয়নেশন এনথালপি, তাই না? আর আমরা জানি যে সেকেন্ড আয়নেশন এনথালপি মান সবসময় বেশি হবে, কারণ পজিটিভ হওয়ার জন্য কি হচ্ছে কি এর ইলেকট্রন গুলোকে নিউক্লিয়াস প্রবল হয়ে টেনে রাখবে পজিটিভ আধানের ক্ষেত্রে, তো তাই জন্য কিন্তু এর আয়নেশন এনথালপির মান কিন্তু সবসময় বেশি হবে। তার মানে হচ্ছে কি আমরা বুঝতে পারলাম এখান থেকে যে Na প্লাস হচ্ছে কি n প্লাস এর কিন্তু আয়নেশন এনথালপির মান সবসময় বেশি হবে n এর থেকে। কেন? কারণ পজিটিভ হয়ে আছে, পজিটিভের ক্ষেত্রে মানে সেকেন্ড আয়নেশন এনথালপি মানে এর ক্ষেত্রে দ্বিতীয় ইলেকট্রনটা বের করছি, তাই জন্য সেকেন্ড আয়নেশন এনথালপির মান আমরা জানি সবসময় ফার্স্ট আয়নেশন এনথালপির মান থেকে বেশি হয়, এটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা, নেক্সট আমরা দেখবো স্যার। আচ্ছা, যেমন ধরে নাও যদি বলা হয় সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে আমরা তুলনা করছি, ঠিক আছে? আচ্ছা, সোডিয়ামের ফার্স্ট আয়নেশন এনথালপির মান আমরা কত হবে, ঠিক আছে? দেখো সোডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করে দেখো 1s2 2s2 2p6 3s1 আর এর ক্ষেত্রে 1s2 2s2 2p6 3s2, তাই তো? এবার দেখো এর ক্ষেত্রে যদি ফার্স্ট ইলেকট্রন আমরা বের করছি, প্রথম ইলেকট্রনটা বের করছি আমরা, বের করলে এখান থেকে হচ্ছে Na প্লাস পাওয়া গেল করতে, যে এটাকে বললাম আমরা ফার্স্ট আয়নেশন এনথালপি। এখন ম্যাগনেসিয়াম থেকে ফার্স্ট ইলেকট্রন আমরা বের করলাম, বের করে এখান থেকে পাওয়া গেল Mg প্লাস, এর ক্ষেত্রে ফার্স্ট আয়নেশন এনথালপি। দেখো কার ক্ষেত্রে মানে সোডিয়াম এবং ম্যাগনেসিয়ামের মধ্যে কার ফার্স্ট আয়নেশন এনথালপির মান বেশি হবে স্যার? অবশ্যই ম্যাগনেসিয়ামের বেশি হবে, কারণ ম্যাগনেসিয়ামটা ফুলফিল হয়ে আছে, তাই জন্য ম্যাগনেসিয়ামের ফার্স্ট আয়নেশন এনথালপির মানটা কি বললাম, আয়নেশন এনথালপি ফার্স্ট হচ্ছে তোমার ম্যাগনেসিয়ামেরটা তোমার বেশি হবে সোডিয়ামের থেকে, তাই তো? আয়নেশন এনথালপি ফার্স্ট সোডিয়ামের থেকে বেশি হবে। এবার স্যার সেকেন্ডের ক্ষেত্রে আসবো। সেকেন্ড ইলেকট্রন যখন এর কাছ থেকে বের করব, সেকেন্ড ইলেকট্রন যখন এর কাছ থেকে বের করে যখন আমরা Na2+ করছি, ঠিক আছে, Na2+ করছি, তো তখন এটা সেকেন্ড আয়নেশন এনথালপি দেখছি। আর এর ক্ষেত্রে স্যার দেখুন দ্বিতীয় ইলেকট্রনটা আমরা বের করব, তখন হচ্ছে গিয়ে Mg2+ করছি, তো তখন এর সেকেন্ড, এটা হচ্ছে গিয়ে এর সেকেন্ড। তাহলে কিন্তু ম্যাগনেসিয়ামের সেকেন্ড আয়নেশন এনথালপির মান কিন্তু এবার কিন্তু কমে যাবে, কারণ দেখো এবার সোডিয়ামের ক্ষেত্রে যদি দ্বিতীয় ইলেকট্রনটা বের করতে চাই, তাহলে এখান থেকে দেখো কি হয়েছে, এর ইলেকট্রনটা কি হচ্ছে, এর ইলেকট্রন বিন্যাস কিন্তু হচ্ছে কি তোমার 2s2 2p6 হয়ে গেছে, কারণ s এর একটা ইলেকট্রন বের করার পরে কিন্তু এবার ফুলফিল হয়ে গেছে, নোবেল গ্যাসের কনফিগারেশন পেয়ে গেছে। তাহলে এবার যদি এর কাছে ইলেকট্রন বের করতে যায় তাহলে কিন্তু প্রচুর শক্তি দিতে হবে। অপরদিকে কিন্তু ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আমরা যদি দেখি এর ইলেকট্রন বিন্যাস হয়েছে কি স্যার, তোমার 2s2 2p6 তারপরে 3s1 কিন্তু। এবার এর s এর কাছে যেহেতু একটা ইলেকট্রন আছে, তাহলে এর s এর ইলেকট্রন কিন্তু সহজেই বের করা যাবে, কিন্তু এটা কিন্তু নোবেল গ্যাসের কনফিগারেশন হয়ে আছে, তাই জন্য কিন্তু সহজে ইলেকট্রন ছাড়বে না। তাই জন্য সেকেন্ড আয়নেশন এনথালপির মান কি বললাম, সেকেন্ড আয়নেশন এনথালপির মান সোডিয়ামের কিন্তু বেশি হবে, দেন হচ্ছে গিয়ে সেকেন্ড আয়নেশন এনথালপির মান ম্যাগনেসিয়াম, ঠিক আছে? এটা আমরা বুঝে গেছি যে কেন সোডিয়ামের সেকেন্ড আয়নেশন এনথালপির মানটা বেশি হলো, কেননা এর ক্ষেত্রে তোমার যখন এর ক্ষেত্রে ইলেকট্রন আমরা বের করছি, সেকেন্ড ইলেকট্রন বের করার সময় নোবেল গ্যাসের কনফিগারেশন থেকে ইলেকট্রনটা বের করতে হচ্ছিল, আর এর ক্ষেত্রে কিন্তু তোমার নরমাল আমরা হচ্ছে নরমাল কনফিগারেশন থেকে বের করেছি। নোবেল গ্যাস এর একটা ইলেকট্রন ছেড়ে দিলেও নোবেল গ্যাসের কনফিগারেশন পাবে, তাই জন্য এই ইলেকট্রনটা সেকেন্ড ইলেকট্রনটা সহজেই ছাড়তে পারবে, এটা আমরা বুঝতে পারলাম। একই রকম ভাবে তোমার ক্রোমিয়ামের ক্ষেত্রেও ঠিক তাই। ক্রোমিয়াম আর ম্যাঙ্গানিজের ক্ষেত্রে যদি আমরা দেখি, ঠিক আছে, ক্রোমিয়াম আর ম্যাঙ্গানিজের ক্ষেত্রে বলো দেখি ফার্স্ট আয়নেশন এনথালপির মান কার বেশি হবে, ক্রোমিয়াম আর হচ্ছে গিয়ে ম্যাঙ্গানিজ, ঠিক আছে? ক্রোমিয়ামের ক্ষেত্রে যদি দেখি, ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস বলো স্যার 3d, শেষ হবে ইলেকট্রনটা করি 3d5, এটা এক্সেপশনাল ইলেকট্রন বিন্যাস হয় 3d5 4s1, আর একই ভাবে ম্যাঙ্গানিজের ক্ষেত্রে হয় 3d5 4s2 হয়, ঠিক আছে? তাহলে স্যার বলো এর ক্ষেত্রে তো ফুলফিল হয়ে আছে s অরবিটালটা, যখন আমরা ইলেকট্রন বের করি, ইলেকট্রন ঢোকার সময় d অরবিটালের মধ্যে ঢোকে, কিন্তু বের করার সময় কিন্তু সবসময় বাইরের কক্ষপথ থেকেই বের হবে, ঠিক আছে? আয়নেশন এনথালপি মানে তাই যে সবসময় একদম লাস্ট কক্ষপথ থেকে আমরা ইলেকট্রন বের করবো, তাহলে এই সময় বেরোনোর সময় s থেকে বেরোবে, এরও s থেকে বেরোবে, কিন্তু এর যেহেতু একদম ফুলফিল হয়ে আছে তাই জন্য, এবং এর আকারটাও কিন্তু ছোট ক্রোমিয়ামের থেকে, তো তাই জন্য কিন্তু এর ক্ষেত্রে ফার্স্ট ইলেকট্রনটা বের করতে কিন্তু অনেক বেশি শক্তি দিতে হবে। কেন? কারণ এটা ফুলফিল হয়ে আছে এবং এর আকারটা ছোট, কারণ ক্রোমিয়ামের
ক্রোমিয়ামের পরে ম্যাঙ্গানিজ আসে। তাই জন্য ফার্স্ট আয়নেশন এনথালপির মান ম্যাঙ্গানিজেরটা তোমার ক্রোমিয়ামের ফার্স্ট আয়নেশন এনথালপির মান তোমার হচ্ছে ক্রোমিয়ামের থেকে কিন্তু বেশি হবে, ঠিক আছে। এবার যদি সেকেন্ডটা যদি বের করতে চাই, যখন সেকেন্ড মানে কি দেখো এর ফার্স্ট এটা বের হয়ে গেল, এবার কিন্তু হাফ ফিল হয়ে গেছে, মানে সেকেন্ড ইলেকট্রনটা যখন বের করতে হবে তখন কিন্তু 3d5 থেকে বের করতে হবে। আর এর ক্ষেত্রে সেকেন্ড ইলেকট্রনটা কিন্তু এস থেকেই বের হবে, এস থেকে একটা ইলেকট্রন বের করলে ও সে হাফ ফিল হয়ে যাবে। তাই জন্য সেকেন্ড যদি বলা হয় সেকেন্ড আয়নেশন এনথালপির মান, সেকেন্ড আয়নেশন এনথালপির মান তখন কিন্তু তোমার ক্রোমিয়ামেরটা বেশি হয়ে যাবে, ঠিক আছে। তখন ক্রোমিয়ামেরটা বেশি হবে, দেন হচ্ছে গিয়ে আয়নেশন এনথালপির মান হচ্ছে গিয়ে 2 ম্যাঙ্গানিজ, ঠিক আছে। এটা হচ্ছে কি তোমার এই ব্যাপারটা একটু মনে রাখবে। জাস্ট তোমরা ইলেকট্রন বিন্যাসটা দেখবে, যখন তোমরা কম্পেয়ার করবো দুটো এলিমেন্টের মধ্যে যখন কম্পেয়ার করবো তখন কিন্তু ইলেকট্রন বিন্যাসটা ইম্পর্টেন্ট। তোমার ইলেকট্রন বিন্যাস করে তোমাকে বলতে হবে, ইলেকট্রন বিন্যাসটা যদি করো তাহলে ব্যাপারটা বুঝে যাবে, দেখবে যে কোথাও স্টেবল কনফিগারেশন আছে নাকি। যখনই তোমাকে কম্পেয়ার করতে বলবে দুটো এলিমেন্টের মধ্যে এর বেশি এর কম কেন, যখন এরকম কোশ্চেন দিবে তখন তুমি ইলেকট্রন বিন্যাসটা করবে, ঠিক আছে। এটাই ট্রিক্স, কোশ্চেনের উত্তর বললেই ইলেকট্রন বিন্যাসটা করে দেখো, অবশ্যই দেখবে যে কারোর মধ্যে তোমার স্টেবল কনফিগারেশন আছে, ঠিক। আচ্ছা, এটা আমরা বুঝতে পারলাম। তাহলে দেখো আমরা মোটামুটি আয়নেশন এনথালপির মান থেকে মোটামুটি সব ধরনের আমরা এক্সেপশনাল সমেত সবগুলো উদাহরণ আমরা করে ফেলেছি। এবার দেখো এখান থেকে আরেকটা ছোট্ট জিনিস তোমাদেরকে বলে দিই, যে এটা তোমার ওই যে বেসিক নলেজ থেকে আমরা বলতে পারি যে তোমার ধরে নাও এদিকে লিথিয়াম আর এদিকে তোমার ধরে নাও লিথিয়াম, এদিকে ধরে নাও হাইড্রোজেন আর এদিকে ধরে নাও হিলিয়াম, ঠিক আছে। আর আমরা এদিকে যত যাচ্ছি তত আকারটা ছোট হচ্ছে আর এদিকে যত যাচ্ছি তোমার আকারটা বড় হচ্ছে। তাই জন্য যদি বলা হয় যে আয়নেশন এনথালপির মান সব থেকে বেশি কার হবে, তাহলে সব থেকে বেশি হবে হিলিয়ামের আয়নেশন এনথালপির মান, গোটা পিরিয়ড টেবিলে হিলিয়ামের সব থেকে বেশি। আর সব থেকে কম কার হবে, সব থেকে কম হবে হচ্ছে গিয়ে সিজিয়ামের, ঠিক আছে। ফ্রান্সিয়াম তো সবার নিচে আছে, ফ্রান্সিয়াম ধরবো না, তো সিজিয়ামের হচ্ছে গিয়ে তোমার আয়নেশন এনথালপির মান সব থেকে কম আর হিলিয়ামের আয়নেশন এনথালপির মান সব থেকে বেশি, ঠিক আছে। এটা আমরা মনে রাখবো। আচ্ছা, এবার তোমাদের আয়নেশন এনথালপি আমাদের শিখে লাভ কি কি হলো স্যার, এর ব্যবহার কি কি, আমরা কিভাবে এটাকে ইউজ করতে পারবো। তো দেখো নরমালি আমরা জানি কি যে কোনো একটা এলিমেন্ট সেটা ধাতু না অধাতু সেটা কিন্তু আমরা বলতে পারবো। যেমন যে সহজে ইলেকট্রন ছাড়তে পারবে তাকে আমরা ধাতু বলি। এবার মানে যার আয়নেশন এনথালপির মানটা কম, কি বললাম, যার আয়নেশন এনথালপির মানটা কম হবে তার ধাতব ধর্ম তত বেশি হবে। কেননা কি বলছি, আয়নেশন এনথালপির মান যদি বেশি হয় তাহলে তার অধাতব ধর্ম বেশি হবে, ঠিক আছে। তাহলে আয়নেশন এনথালপির মান কম, ধাতব ধর্ম বেশি, তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই তো। তাহলে আমরা বলতে পারি যে আয়নেশন এনথালপির সঙ্গে তোমার মেটালিক ক্যারেক্টার, ঠিক আছে, মেটালিক ক্যারেক্টার কিন্তু তোমার হচ্ছে গিয়ে ব্যস্তানুপাতিক সম্পর্ক। আয়নেশন এনথালপির মান যত কম হবে মেটালিক ক্যারেক্টার তত বেশি হবে, ঠিক আছে। তাহলে ধাতব চরিত্র কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারবো। একই রকম ভাবে এই আয়নেশন এনথালপির উপর ভিত্তি করে আমরা বলতে পারবো যে দুটা এলিমেন্ট তারা পরস্পরের মধ্যে তোমার হচ্ছে গিয়ে সমযোজী বন্ধন তৈরি করবে না হচ্ছে গিয়ে আয়নীয় বন্ধন তৈরি করবে, সেটাও কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারবো। কিরকম স্যার, যে যেমন ধরে নাও তোমাকে যদি বলা হয় এই যে তোমার হচ্ছে গিয়ে বলা হলো হচ্ছে গিয়ে তোমার সোডিয়াম আর হচ্ছে ক্লোরিন, এই দুজনের মধ্যে দেখবো একই রকম ভাবে কার্বন এবং হাইড্রোজেন, এদের মধ্যে যদি আয়নেশন এনথালপির পার্থক্যটা দেখবো, আমরা মনে রাখবো যে আয়নেশন এনথালপির পার্থক্যটা, আইর পার্থক্যটা যত বেশি হবে তারা তত আয়নিক কম্পাউন্ড তৈরি করবে, ঠিক আছে। দেখো আমরা জানি সোডিয়াম যদি গ্রুপ 1 এর মেটাল, তো তাই জন্য তার আয়নেশন এনথালপির মান কম হয়, কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে আয়নেশন এনথালপির মানটা বেশি হয়। তো তাহলে আমরা মনে রাখবো আয়নেশন এনথালপির পার্থক্য যত বেশি হবে, পার্থক্য যদি খুব বেশি হয় তাহলে তারা আয়নিক কম্পাউন্ড তৈরি করবে। আর যেমন কার্বন আর হাইড্রোজেনের মধ্যে দুজনের আয়নেশন এনথালপির মান প্রায় সমান, তাই জন্য এদের ক্ষেত্রে পার্থক্যটা খুবই কম। যদি আয়নেশন এনথালপির পার্থক্য যদি খুব কম হয় তাহলে তারা সমযোজী কম্পাউন্ড তৈরি করবে। তো তাহলে দেখো আয়নেশন এনথালপির এই মান থেকেও আমরা কিন্তু বলে দিতে পারছি কারা সমযোজী কম্পাউন্ড তৈরি করবে বা কোন এলিমেন্ট গুলো পরস্পরের মধ্যে সমযোজী কম্পাউন্ড তৈরি করবে আর কারা সমযোজী কম্পাউন্ড তৈরি করবে না, সেটা কিন্তু আমরা বলতে পারছি, ঠিক আছে। তাহলে চলো এখান থেকে আমরা একটা ছোট্ট জিনিস আমরা করে নেবো, সেটা হচ্ছে কি তোমার জারণ ক্ষমতা এবং বিজারণ ক্ষমতা, এই বিষয়টা একটু সম্বন্ধে আলোচনা করে নেবো, ঠিক আছে। কি বললাম, জারণ ক্ষমতা, যেটা আমরা জারণ বিজারণ চ্যাপ্টারও করেছিলাম, তাই না। জারণ ক্ষমতা আর হচ্ছে গিয়ে বিজারণ ক্ষমতা, এটা আমরা মনে হয় ইয়েতেও করেছিলাম, তাই তো, জারণ বিজারণ চ্যাপ্টারও করেছি। যা সেটা একটু আলোচনা করে নিই। দেখো আমরা এখান থেকে কিভাবে আলোচনা করবো। দেখো জারণ বিজারণ ক্ষমতাটা আমরা কিভাবে করবো না, আমরা নর্মালি জানি কি জারণ ক্ষমতা মানে কি, অন্যকে জারিত করার ক্ষমতা, মানে কি যে নিজে বিজারিত হবে অন্যকে জারিত করবে তার জারণ ক্ষমতা বেশি। একরকম ভাবে যে জারিত হবে অন্যকে বিজারিত করবে তারা হবে বিজারক পদার্থ, তাই তো। এবার দেখো আমরা যদি দেখি আর কি পিরিয়ড বরাবর যত আমরা এদিক থেকে এদিকে যাচ্ছি তত কি হচ্ছে তোমার আয়নেশন এনথালপির মান তত বাড়তে থাকে, দেখো আয়নেশন এনথালপি দিয়ে আমরা কিন্তু বিজারণ ক্ষমতা করতে পারবো। যত আকার ছোট হচ্ছে তার মানে তার ইলেকট্রন ছাড়ার প্রবণতা বাড়ছে,
তার তুলনায় ওই ইলেকট্রন তত বেশি গ্রহণ করতে পারে। তো তাই জন্য এদিক থেকে এদিকে গেলে ওরা সহজে ইলেকট্রন নিজে গ্রহণ করছে, মানে নিজে বিজারিত হচ্ছে, তাহলে অন্যকে জারিত করবে। তাই জন্য পিরিয়ড টেবিল বরাবর এদিকে যত যাচ্ছি তত হচ্ছে গিয়ে জারণ ক্ষমতা, কি বললাম, জারণ ক্ষমতা বৃদ্ধি পায়। ঠিক আছে, জারণ ক্ষমতা বৃদ্ধি পায়। আর এদিক থেকে এদিকে যত যাচ্ছি, উপর থেকে যত নিচের দিকে যাচ্ছি, তত কি হবে, এরা সহজে ইলেকট্রন ছাড়তে পারবে, কারণ আকার বড় হচ্ছে, ইলেকট্রন সহজে ছাড়বে। তারপরে যদি ছাড়ে তাহলে নিজে জারিত হবে, অন্যকে বিজারিত করবে। তাই জন্য এদিকে গেলে কি হবে না, বিজারণ করার ক্ষমতা, বিজারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। তাই তো? তো তাহলে যদি বলা হয় স্যার পিরিয়ড টেবিলের সব থেকে বিজারক পদার্থ কোনটা, সব থেকে তাড়াতাড়ি বিজারণ করতে পারবে অন্য কাউকে, তাহলে ওই সময় দেখতে পাচ্ছি সিজিয়াম, যেহেতু তোমার এই একদম নিচের দিকে অবস্থান করছে, তাহলে সিজিয়াম এর বিজারণ ক্ষমতা সব থেকে বেশি হবে। আর এদিকে জারণ ক্ষমতা পিরিয়ড টেবিলের সব থেকে বেশি জারক পদার্থ কোনটা স্যার, সব থেকে বেশি জারক পদার্থ হচ্ছে ফ্লুরিন। ফ্লুরিনের হচ্ছে গিয়ে জারণ ক্ষমতা সব থেকে বেশি, যেহেতু একদম ওর এইদিকে অবস্থান করে, তাহলে ফ্লুরিনের জারণ ক্ষমতা সব থেকে বেশি। ঠিক আছে, আর এখান থেকে আমরা একরকম ভাবে ওই আয়নেশন এনথালপির মান দিয়েও কিন্তু আমরা বলতে পারবো কোনটা জারক এবং কোনটা বিজারক। তাহলে আমরা এবার মনে রাখবো যে যে যত সহজে ইলেকট্রন ছাড়বে না, মানে ছেড়ে দিতে পারবে, মানে যার আয়নেশন এনথালপির মান কম, তার মানে সে তত বেশি বিজারক পদার্থ। তাহলে আয়নেশন এনার্জির সঙ্গে তোমার আয়নেশন এনথালপির মান বেশি, মানে হচ্ছে জারণ ক্ষমতা বেশি হবে। আর বিজারণ ক্ষমতার সঙ্গে ব্যস্তনৈতিক সম্পর্ক, তাই তো, বিজারণ ক্ষমতা সঙ্গে ব্যস্তনৈতিক সম্পর্ক। ব্যাপারটা বুঝতে পারলে কি বললাম, দেখো আয়নেশন এনথালপির মান বেশি, তার মানে আয়নেশন এনথালপির মান বেশি মানে কি, ওর ইলেকট্রনটা সহজে ছাড়বে না, তাহলে ওই ইলেকট্রন সহজে গ্রহণ করবে, তাই জন্য তার জারণ ক্ষমতা বেশি হবে। একরকম ভাবে আয়নেশন এনথালপির মান বেশি, তার মানে কি ও সহজে ইলেকট্রন ছাড়ছে না, তার মানে তার বিজারণ ক্ষমতা কমে যাবে, কারণ ওই ইলেকট্রন যদি সহজে না ছাড়ে তাহলে ও নিজে তো জারিত হতে পারবে না, তাহলে অন্যকে বিজারণ করতে পারবে না, তাহলে বিজারণ ক্ষমতাটাও কি হবে না, কমে যাবে। আয়নেশন এনথালপির সঙ্গে এই ব্যাপারটা আমরা বুঝতে পারলাম। তাহলে মোটামুটি জারণ ক্ষমতা বিজারণ ক্ষমতা আমরা ব্যাপারটা বুঝতে পারছি, এখান থেকে এটুকুই আমাদের প্রয়োজন। আর এখান থেকে আরেকটা জিনিস তোমার বইতে তোমরা পাবে, যে যেটা হচ্ছে কি তোমার রিডাকশন পোটেনশিয়াল বা বিজারণ বিভবের একটা সিরিজ আছে, সেটা আমরা ক্লাস 12 এর তড়িৎ রসায়ন চ্যাপ্টারের মধ্যে পড়বো। তো সেই বিজারণ বিভবের সিরিজ দিয়েও আমরা বলতে পারি যে কার জারণ ক্ষমতা বেশি, কার বিজারণ ক্ষমতা বেশি, তো সেটা আমরা ক্লাস 12 এ পড়বো। আপাতত এটুকু মনে রাখো যে তোমার এই দিক থেকে এদিকে গেলে জারণ ক্ষমতা বৃদ্ধি পায়, এই থেকে এদিকে গেলে জারণ ক্ষমতা হ্রাস পায়, বিজারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এখন ভাবে এই বিষয়টা মনে রাখো, তাহলে জারণ বিজারণ ক্ষমতা আমরা তাহলে বলতে পারবো। ঠিক আছে, তাহলে পিরিয়ড টেবিলের সব থেকে বেশি জারক পদার্থকে না, ফ্লুরিন হচ্ছে কি সব থেকে বেশি জারক পদার্থ, আর সব থেকে বিজারক পদার্থ কোনটা না, সিজিয়াম হচ্ছে সব থেকে বেশি বিজারক পদার্থ। এটা আমরা বুঝতে পারলাম। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। আমরা পরবর্তী ক্লাসে আরো বেশি গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে, যেমন হচ্ছে তোমার ইলেকট্রন অ্যাফিনিটি, তারপরে তড়িৎ ঋণাত্মকতা, এই ক্লাসগুলো আমরা পরবর্তী ক্লাসে করবো।